আচ্ছা, এখন শুনতে পাচ্ছ কি? ভাইয়া সাউন্ড আসছে না। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছ কি? কত শুনুন। হ্যাঁ, আচ্ছা, এখন আশা করছি শুনতে পাচ্ছ তোমরা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাউন্ড নাই ভাই, এখন ঠিক করে দিছি, দেখো সাউন্ড শোনা যায় কি না, কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, আশা করি সাউন্ড ক্লিয়ার হয়েছে, কারণ আমরা সাউন্ড ক্লিয়ার করে নিলাম। আশা করছি তোমরা এখন শুনতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করি। শোনা যায় কিনা, কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, আশা করি সাউন্ড ক্লিয়ার হয়েছে, কারণ আমরা সাউন্ড ক্লিয়ার করে নিলাম। আশা করছি তোমরা এখন শুনতে পাচ্ছ। আচ্ছা, দেখো আমরা শুরু করি। আমাদের আজকের হচ্ছে রাসায়নিক বন্ধন। ঠিক আছে, আমাদের আজকে টপিক্সের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। তবে রাসায়নিক বন্ধন অংশে আসলে আমাদের এই চ্যাপ্টারের পড়া তেমন কিছু নাই। আমাদের আজকে প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে জটিল যৌগ। আমরা আজকে প্রথমে পড়বো যেটা, সেটা হচ্ছে জটিল যৌগের গঠন। জটিল যৌগের গঠন আমরা পড়বো হচ্ছে জটিল যৌগের গঠন। তো প্রথমে আসা হচ্ছে জটিল যৌগ আসলে কাকে বলে। তো প্রথমে আসলে একটা ধারণা আসে যে জটিল যৌগ কাকে বলে। ঠিক আছে, জটিল যৌগ কাকে বলে বা জটিল যৌগ আসলে আমরা বলতে কি বুঝি, অর্থাৎ যে সকল যৌগে একটা ধাতু প্লাস হচ্ছে লিগ্যান্ড থাকবে, যে সকল যৌগে ধাতু এবং লিগ্যান্ড থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে জটিল যৌগ। ঠিক আছে, তার মানে ধাতু আর লিগ্যান্ডের সমন্বয়ে যে যৌগটা গঠিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে জটিল যৌগ। তো ধাতু কারা? ধাতু হচ্ছে এখানে বেসিক্যালি ধাতু বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে ডি ব্লকের যে ধাতুগুলো, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। বেসিক্যালি এখানে ধাতু বলতে বোঝানো হচ্ছে ডি ব্লক মৌলগুলোকে আসলে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে, ধাতু বলতে এখানে আসলে ডি ব্লক মৌলগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ কোনো একটা ডি ব্লক মৌলের সাথে যদি লিগ্যান্ড যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে একটা জটিল যৌগ। অর্থাৎ যেমন আমরা যদি এরকম লিখি যে হচ্ছে NiCO4, তাহলে এখন দেখো এখানে Ni নিকেল, এটা হচ্ছে একটা ডি ব্লক মৌল বা ধাতু, আর CO মানে কার্বনিল, CO মানে হচ্ছে কার্বনিল, এটা একটা লিগ্যান্ড। তার মানে লিগ্যান্ড প্লাস জটিল যৌগ দুইটা সমন্বয়ে যৌগটা গঠিত হয়েছে, দ্যাটস ওয়াই এটা একটা জটিল যৌগ। ঠিক আছে, জটিল যৌগে ধাতু এবং লিগ্যান্ড থাকবে। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে ভাই আসলে লিগ্যান্ড কি? আমাদের অ্যাট ফার্স্ট পয়েন্টের মধ্যে প্রশ্ন জাগে হচ্ছে ভাইয়া লিগ্যান্ড কি? লিগ্যান্ড কারা? লিগ্যান্ড হচ্ছে তোমার যারা ন্যূনতম এক জোড়া ইলেকট্রন দানে সক্ষম। লিগ্যান্ড হচ্ছে তারা যারা ন্যূনতম এক জোড়া ইলেকট্রন দানে সক্ষম, তাদেরকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। ঠিক আছে, যে সকল মৌল ন্যূনতম এক জোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা বলবো হচ্ছে লিগ্যান্ড। অর্থাৎ ধাতুর সাথে যদি লিগ্যান্ড যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে জটিল যৌগ। ঠিক আছে, তো লিগ্যান্ডকে তাদের শক্তিমাত্রার উপর ভিত্তি করে, শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ড হচ্ছে দুই প্রকার। শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ড হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে সবল, আর দুই নাম্বার হচ্ছে দুর্বল। শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবল লিগ্যান্ড আর একটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। ঠিক আছে, তো সবল লিগ্যান্ড কারা? সবল লিগ্যান্ড হচ্ছে তোমার যারা ইলেকট্রনকে সংকুচিত করে, যারা ইলেকট্রনকে সংকুচিত করে। আর দুর্বল হচ্ছে যারা ইলেকট্রনকে সংকুচিত করতে পারে না। ঠিক আছে, এই দুই ধরনের লিগ্যান্ড আমরা দেখতে পাই, একটা হচ্ছে সবল লিগ্যান্ড আর একটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সবল লিগ্যান্ড, অর্থাৎ যে সকল লিগ্যান্ড
ইলেকট্রনকে সংকুচিত করতে পারে, আরেকটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। কারা? যারা ইলেকট্রনকে সংকুচিত করতে পারে না তারা হচ্ছে দুর্বল লিগ্যান্ড, ঠিক আছে। তো সবল লিগ্যান্ডের উদাহরণ হিসাবে, এটার উদাহরণ হিসাবে, সবলের উদাহরণ হিসেবে তোমরা মনে রাখবা বেসিক্যালি হচ্ছে সায়ানাইড, তারপর হচ্ছে কার্বনিল, এই দুইটাকে বেসিক্যালি মনে রাখবা। আর দুর্বলের উদাহরণ হচ্ছে অন্যান্য, ধরো হচ্ছে তোমার কী কী আছে, যেমন আমাদের দুর্বল থাকতে পারে পানি, হ্যালোজেন, অ্যালকোহল, তারপর হচ্ছে এই যে এইগুলো আছে আর কি, ওগুলো হচ্ছে মোটামুটি আমাদের দুর্বল লিগ্যান্ড, ঠিক আছে। আমাদের আরেকটা লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া, একটা লিগ্যান্ড, আমাদের অ্যামোনিয়া একটা লিগ্যান্ড যেটা হচ্ছে তোমার শর্ত সাপেক্ষে, অ্যামোনিয়া একমাত্র লিগ্যান্ড যেটা শর্ত সাপেক্ষে সবল, অন্য সকল ক্ষেত্রে দুর্বল। একটা নির্দিষ্ট শর্ত আছে, যে শর্ত সাপেক্ষে অ্যামোনিয়াটা একটা শক্তিশালী লিগ্যান্ড, আর অন্য সকল ক্ষেত্রে অ্যামোনিয়াটা হচ্ছে একটা দুর্বল লিগ্যান্ড। তো এখন আসো ভাইয়া, যে অ্যামোনিয়া কোন শর্ত? শর্ত হচ্ছে অ্যামোনিয়া সবল হওয়ার শর্ত হচ্ছে যদি ধাতুটা কোবাল্ট হয়, ধাতু যদি কোবাল্ট হলে সবল। অ্যামোনিয়াটা সবল, শর্ত হচ্ছে যদি কোবাল্ট, ধাতুটা যদি কোবাল্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সবল। আর অন্য কোনো ধাতুর সাথে যদি অ্যামোনিয়া যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে দুর্বল লিগ্যান্ড, ঠিক আছে। তার মানে একটা হচ্ছে সবল লিগ্যান্ড, আরেকটা হচ্ছে দুর্বল। সবল কারা? যারা ইলেকট্রনকে সংকুচিত করে। উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো হচ্ছে সায়ানাইড আর হচ্ছে কার্বনিল। আর অ্যামোনিয়া আমাদের শক্তিশালী বা সবল হতে পারে কখন? যদি তার সাথে ধাতু হিসাবে কোবাল্ট থাকে, তবে সে শক্তিশালী। অন্য সকল ক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে একটা দুর্বল লিগ্যান্ড, ঠিক আছে। তাহলে যার যার তোলার দরকার একটু এটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি হচ্ছে বোর্ড মুছে দিই, আমরা হচ্ছে আমাদের পরবর্তী লেখার মধ্যে যাব। সবাই একটু স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাকে জানাও যে ভাইয়া স্ক্রিনশট দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আতিকুল ইসলাম লিখছে কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। নমস্কার। নমস্কার ভাইয়া। একটু দেরি করে ক্লাস শুরু করেন, সবাই আসুক। ভাই মোটামুটি অনেক দেরি করে আমরা ক্লাস শুরু করছি, 5 মিনিট পরে অলরেডি ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেট, হ্যাঁ ভাইয়া একটু আসলে আমাদের আজকে লেট হয়ে গেছে আসতে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা ডান, আবির লিখছে হচ্ছে ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। যে শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবল আর একটা হচ্ছে দুর্বল, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন জোরদান। ইলেকট্রন জোরদান এর উপর ভিত্তি করে লিগ্যান্ড হচ্ছে 3 প্রকার। ইলেকট্রন জোরদান এর উপর ভিত্তি করে লিগ্যান্ড হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে মনোড্যান্টিক বা একদন্তি। 2 নাম্বার হচ্ছে ডাইডেন্টিক বা দ্বিদন্তি, আরেকটা হচ্ছে পলিডেন্টিক বা বহুদন্তি। ঠিক আছে, ইলেকট্রন জোট দানের উপর ভিত্তি করে লিগ্যান্ড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মনোডেন্টিক, ডাইডেন্টিক আর হচ্ছে পলিডেন্টিক, ঠিক আছে। তো মনোডেন্টিক লিগ্যান্ড বা একদন্তি, অর্থাৎ যারা, যে সকল লিগ্যান্ড শুধুমাত্র এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, যে সকল লিগ্যান্ড শুধুমাত্র এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে মনোডেন্টিক লিগ্যান্ড। আমাদের সিলেবাসে যতগুলো লিগ্যান্ড আছে ম্যাক্সিমাম সবগুলাই, প্রায় সবগুলাই হচ্ছে মনোডেন্টিক। যেমন আমরা বললাম সায়ানাইড, অ্যামোনিয়া, কার্বনিল, পানি, হ্যালোজেন, নাইট্রো, এরা আসলে সবাই মনোডেন্টিক লিগ্যান্ড, অর্থাৎ এরা আসলে একটা মাত্র ইলেকট্রন দান করতে পারে, তার মানে এরা সবাই হচ্ছে মনোডেন্টিক। ডাইডেন্টিক কারা? ডাইডেন্টিক হচ্ছে যারা 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন
দানে সক্ষম। যারা 2 জোড়া ইলেকট্রন দানে সক্ষম তারা হচ্ছে ডাইডেন্টিক। এর আমাদের বইতে উদাহরণে একটাই আছে, সেটা হচ্ছে ইথেন 1,2 ডাইএমিন। ইথেন 1,2 ডাইএমিন, যেটাকে হচ্ছে সংকেতে ইএন দিয়ে লেখা হয়। ঠিক আছে, আমাদের সিলেবাসে ডাইডেন্টিক লিগেন্ড একটাই আছে, সেটা হচ্ছে ইথেন 1,2 ডাইএমিন। আরও অনেক ডাইডেন্টিক লিগেন্ড আছে, কিন্তু আমাদের সিলেবাসে একটা আছে, ওই একটা আমাদের মনে রাখলেই হবে। অর্থাৎ ডাইডেন্টিক মানে সে 2টা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে। ঠিক আছে, আর এটা হচ্ছে পলিডেন্টিক বা বহু লিগেন্ড, অর্থাৎ যারা 2-এর অধিক ইলেকট্রন দান করতে পারবে, মানে 2 জোড়ার বেশি যারা দান করতে পারবে তাদেরকে আমরা বলি হচ্ছে পলিডেন্টিক। যেমন আমাদের সিলেবাসে একটা পলিডেন্টিক আছে EDTA। আমাদের সিলেবাসে একটা পলিডেন্টিকের উদাহরণ আছে হচ্ছে EDTA, যার এব্রিভিয়েশন হচ্ছে ইথাইলিন ডাইএমিন টেট্রা এসিটেট। EDTA এর পুনরাব হচ্ছে ইথাইলিন ডাইএমিন টেট্রা এসিটেট, যেটা একটা হচ্ছে হেক্সাডেন্টিক লিগ্যান্ড, অর্থাৎ সে 6টা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, অর্থাৎ সে হচ্ছে একটা হেক্সাডেন্টিক লিগ্যান্ড। ঠিক আছে, তো EDTA এর সংকেতটা কেমন? EDTA এর সংকেতটা হচ্ছে, EDTA টা দেখতে অনেকটা এইরকম। এই যে যৌগটা লিখলাম এটাই হচ্ছে EDTA। এখন দেখো তার এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6 জোড়া মুক্তজোড় ইলেকট্রন সে দান করতে পারে। ওই জন্য EDTA হচ্ছে একটা হেক্সাডেন্টিক লিগ্যান্ড, বা EDTA হচ্ছে একটা পলিডেন্টিক লিগ্যান্ড। আমাদের সিলেবাসে এইটাই পলিডেন্টিকের উদাহরণ আছে, কাজে এইটা তুমি মনে রাখলেই এনাফ। ঠিক আছে, তাহলে হচ্ছে লিগ্যান্ডকে হচ্ছে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তাদের শক্তিমাত্রার উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে তাদের মুক্তজোড় ইলেকট্রন দানের উপর ভিত্তি করে এদেরকে আমরা ভাগ করতে পারি। যদি শক্তিমাত্রার উপর ভিত্তি করে ভাগ করি তাহলে তারা 2 প্রকার, যদি আমরা ইলেকট্রন দানের উপর ভিত্তি করে ভাগ করি তাহলে এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। অনেক রাইটারের বই এটা ভাগ সংখ্যা অনেক বেশি করে দেওয়া আছে, যেমন হচ্ছে পলিটাকে ভেঙে অনেক ভাগ করছে, যেমন ট্রাই টেট্রা পেন্টা ওগুলো ভাগ করছে, ওইটা মনে রাখার দরকার নাই। তুমি মনে রাখবা যে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দানের উপর ভিত্তি করে এরা হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, তাহলে এইটুকু যাদের লেখা হয়েছে আমার এইটুকু সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও। কোনটা আবার বোঝাবো? ফারিয়া তাসনিম কমেন্ট করছে হচ্ছে ভাইয়া এটা আবার বোঝান, আসলে কোন জিনিসটা তুমি বুঝতে পারোনি আপু, তো সেটা আমাকে ইন্ডিকেট করে বলতে হবে। রাজু আহমেদ কমেন্ট করছে ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। ফারিয়া তাসনিম কমেন্ট করছে ভাইয়া ম্যাসন বইটা, ভাইয়া ম্যাসন বইটা তুমি হচ্ছে বইগল লাইব্রেরিতে পাবা, বইগল লাইব্রেরি থেকে নিবা, তাইলে হবে। বড় করে লিখেন ভাই, বড় করে অনেক সবসময় চেষ্টা করছি বড় করে লিখতে, কিন্তু অনেক সময় যৌগের গঠনগুলো এত বড় হয়ে যাচ্ছে যে আমি যদি আসলে বড় করে লিখতে চাই তাহলে আমার ক্যামেরার যে ফ্রেম আছে আসলে ওই ফ্রেমের মধ্যে আটানো সম্ভব না। আমি তো যথেষ্ট চেষ্টা করছি বড় করে লেখার, কিন্তু অনলাইন ক্লাস মানে আমার একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে লিখতে হচ্ছে, ওই জন্য আমি চাইলেও গঠনগুলো ভাই অনেক বড় করতে পারছি না। ঠিক আছে, আচ্ছা সুবাই লিখছে ভাইয়া ক্লাস ভালো লাগছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা আশা করি অনেকেই লিখছে হচ্ছে ডান, তার মানে হচ্ছে তোমাদের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইদের দিয়ে আসলে কিভাবে জটিল যৌগটা গঠিত হয় আমরা সেটা যদি একটু দেখব। ঠিক আছে, এইদের সমন্বয়ে কিভাবে জটিল যৌগটা গঠিত হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা চলো আমরা যদি দেখি, আমরা হচ্ছে ধরো একটা যৌগ আমরা বুঝে দিচ্ছি FeCN6 3 এর গঠন, এটা আমরা লিখব FeCN6
3 মাইনাস এর গঠন, এই গঠনটা আমরা আসলে বর্ণনা করবো। ভাইয়া বোর্ড জুম করেন, ভাই বোর্ড তো জুম করা আসলে বোর্ড জুম করা তো পসিবল না, কারণ এটা ভাই আসলে ডিজিটাল বোর্ড না যে আমি চাইলে জুম করতে পারবো, এটা ভাই অ্যানালগ বোর্ড, আমাকে অ্যানালগ আকারেই লিখতে হবে। ইলেকট্রনের সংকোচন কি আছে? হ্যাঁ ঋতু কমেন্ট করছে ভাইয়া ইলেকট্রনের সংকোচন কি। এই যে ভাই আমি এই যে এখন এই জায়গায় আমরা বোঝাবো যে এখন যে টপিক্সটা আমরা বোঝাচ্ছি এই টপিক্স আমরা বোঝাবো আসলে ইলেকট্রনের সংকোচনটা আসলে কি, ঠিক আছে। তো দেখো FeCN6 3 মাইনাস এর গঠন আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। তো এই গঠন ব্যাখ্যা করার জন্য আগে দেখতে হবে যে এই যৌগটা কি আসলে জটিল যৌগ কিনা, আমাকে ফার্স্ট অফ অল চিন্তা হবে যৌগটা জটিল কিনা। তো দেখো যৌগতে কি আছে, আয়রন আছে, আয়রন একটা ধাতু বা ডি ব্লক মৌল, আর সায়ানাইড হচ্ছে একটা লিগেন্ড, তার মানে ধাতু আর লিগেন্ড আছে, দ্যাটস এটা একটা জটিল যৌগ, এই যৌগের ধাতুকে আয়রন। তো আমরা প্রথমে লিখব যে FeCN6 এর গঠন, এখানে এই যৌগে কেন্দ্রীয় পরমাণু আয়রন এর জারণ মান +3। এই যৌগটাতে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়রন, যার জারণ মান হচ্ছে +3, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে ভাইয়া এই যে জারণ মান লিখলাম আমরা +3, আচ্ছা এই পাশের বর্ডারটা মনে হয় একটু ইয়াও আছে, আমরা এটা বর্ডারটাকে একটু সরাইয়া নিতে পারি, এই পর্যন্ত মনে হয় আসবে, ঠিক আছে। এই যৌগে দেখো জারণ মান কিভাবে নির্ণয় করবা, জারণ মান নির্ণয় করা আমরা সবাই পারি, ক্লাস 9-10 থেকে করে আসছি, তারপরে আমি জারণ মান নির্ণয়টা একটু দেখা দিচ্ছি যে এখানে কার জারণ মান বের করবা, আয়রনের, তার মানে আয়রনটাকে আমরা ধরলাম হচ্ছে x প্লাস সায়ানাইডের জারণ মান হচ্ছে কত, সায়ানাইড হচ্ছে -1, তার মানে -1 × 6 সমান হচ্ছে উপরে যে চার্জ দেওয়া আছে উপরে চার্জ কত -3, তার মানে x - 6 = -3, তাহলে সুতরাং x হচ্ছে +3। এভাবে হচ্ছে আমরা জারণ মান নির্ণয় করে নিব, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে তোমরা জারণ মান নির্ণয় করে নিবা। আচ্ছা তাহলে এখানে আয়রনের জারণ মান +3, তার মানে আয়রন হচ্ছে 3+ অবস্থায় আছে, আয়রন কি অবস্থায় আছে, আয়রন আছে হচ্ছে আয়রন 3+ অবস্থায়, তাহলে আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে অনেকটা এরকম, আর্গন 3d5 4s0, আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s0, ঠিক আছে। তো এইটাকে আমাদের পরের কাজ যেটা সেটা হচ্ছে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করতে হবে, বক্স পদ্ধতি যেটা আমরা গুণগত রসায়নে শিখাইছি, বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তো বক্স পদ্ধতিতে যদি দেখায় তাহলে ইলেকট্রন বিন্যাসটা আসলে কেমন হয়, এটা হচ্ছে আমার 3D, তারপর হচ্ছে 4s 4p, ঠিক আছে। তো এখন দেখো আয়রন 3+ এর ডি ব্লকে কয়টা ইলেকট্রন আছে, ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, আর হোন্ডের নিয়ম অনুসারে আমরা কি জানি যে তারা সবাই একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করে, সমশক্তির অরবিটালগুলোতে প্রথমে একমুখী স্পিন আকার ইলেকট্রন প্রবেশ করে, তাই না। তাহলে ডিতে এইভাবে প্রবেশ করবে, 4s ইলেকট্রন আছে, ইলেকট্রন নাই, তার মানে 4s ফাঁকা থাকবে, তারপরে 4s এ যেহেতু নাই তার মানে এখানে অবশ্যই কি 4pও 0, তার মানে 4p তেও এখানে কোনো ইলেকট্রন থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে লিগ্যান্ডের উপস্থিতিতে, লিগ্যান্ডের উপস্থিতিতে কি হবে, লিগ্যান্ডের উপস্থিতিতে যখন করবা তখন দেখো এখানে লিগ্যান্ড ইকারে কে আছে, লিগ্যান্ড আছে হচ্ছে সায়ানাইড, এখানে লিগ্যান্ড আছে কে, লিগ্যান্ড আছে হচ্ছে সায়ানাইড। তো সায়ানাইড কি ভাই, সায়ানাইড একটা স্ট্রং লিগ্যান্ড না, সায়ানাইড হচ্ছে একটা কি শক্তিশালী লিগ্যান্ড, আমরা জানি কি শক্তিশালী লিগ্যান্ড ইলেকট্রনকে সংকুচিত করে, তো যখন আসবে তখন দেখো এই যে এই জায়গার যে ইলেকট্রন আছে ইলেকট্রনটাকে ট্রান্সফার করে এই জায়গায় পাঠিয়ে দিবে, আর এইখানের যে ইলেকট্রন আছে এটাকে সংকুচিত করে এই জায়গায় পাঠিয়ে দেবে, এই যে ইলেকট্রনটাকে চাপ দিয়া এই জায়গা থেকে ইলেকট্রনকে এইখানে এবং এইখান থেকে এইখানে আসতে ইলেকট্রনটাকে বাধ্য করবে। নর্মালি হোন্ডের নিয়ম অনুসারে তো এইটা এখানে এটা এখানেই থাকার কথা, কিন্তু যখন লিগ্যান্ডটা শক্তিশালী হয় তখন সে করে কি এই ইলেকট্রনটাকে এই জায়গায় আর এই ইলেকট্রনটাকে এই জায়গায়, অর্থাৎ সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আসার জন্য সে বাধ্য করে ইলেকট্রনগুলোকে। এটাই হচ্ছে আসলে মূলত ইলেকট্রনের সংকোচন, যে ইলেকট্রনকে এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থাৎ পিছনের দিকে চাপায় দেওয়ার যে ক্ষমতা, এটাই হচ্ছে
ইলেকট্রনের সংকুচন। তো ইলেকট্রনকে এভাবে সংকুচিত করার ট্রাই করে, তখন লিগ্যান্ডের উপস্থিতিতে কি হয়, লিগ্যান্ডের উপস্থিতিতে যৌগটা কি থাকে, FeCN6 3-, এটা যখন হয় তখন কি হয়, এটা তখন ওই যে এখানে একটা লিগ্যান্ড আছে আর এইটা এই জায়গায় চলে আসে, দ্যাটস ওয়াই তার আকার এটা এরকম হয়। এখানে একটা আছে, এখানে একটা আছে, তখন এইটা আবার এই জায়গায় চলে আসে, তখন এখানে জোর হয়, এখানে একটা আছে, এই যে ডি এর 5 জায়গায় আসে, আসার পর এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এই ফাঁকা জায়গায় প্রথমে একটা সায়োনাইড যুক্ত হবে, তারপর এই ফাঁকা জায়গায় একটা সায়োনাইড যুক্ত হবে, অর্থাৎ লিগ্যান্ড শক্তিশালী হওয়ার কারণে তারা ইলেকট্রনকে চাপায়া দিয়ে সে নিজে বসার জন্য ফাঁকা জায়গা তৈরি করে। কারণ লিগ্যান্ড কি করে, লিগ্যান্ড এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করে। তো এখানে যদি আগে থেকে একটা ইলেকট্রন থাকে আর লিগ্যান্ড যদি 2টা দেয়, তাহলে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন হয়ে যাবে, 3টা ইলেকট্রন হয়ে যাবে। একটা লিগ্যান্ড একটা ইলেকট্রন আছে এবং হচ্ছে লিগ্যান্ড 2টা দিচ্ছে, তার মানে একটা অরবিটালে 3টা হয়ে যাবে। তো একটা অরবিটালে যদি 3টা ইলেকট্রন হয়ে যায়, তাহলে সে কি পলির বর্জন নীতিকে মান্য করবে, সে কিন্তু পলির বর্জন নীতিকে মান্য করে না। এই জন্য ইলেকট্রন শক্তিশালী হলে কম্প্রেস করে চাপায়া দেয়, ফাঁকা জায়গা করে। আর যদি লিগ্যান্ডগুলো দুর্বল হয় তাহলে এইগুলাকে চাপাইতে পারে না, সামনে যে ফাঁকা জায়গা থাকে শুধু ওই জায়গাগুলোয় যুক্ত হয়। তাহলে এইখানে আমাদের ডিতে 2টা ফাঁকা জায়গা তৈরি করলো, করে সে 2টা জায়গায় যুক্ত হয়েছে। তো সায়ানাইড লিগ্যান্ড আছে কয়টা, 6টা, কিন্তু এখানে যুক্ত হয়েছে কয়টা, 2টা। তাহলে আরও বাকি 4টা আছে না, 4টায় যে সামনের যে ফাঁকা অরবিটালগুলো আছে, সামনের যে ফাঁকা অরবিটালগুলো আছে, যেমন এটা ছিল হচ্ছে 3D এর, এটা হচ্ছে 4s এর, আরেকটা হচ্ছে 4p এর, এই 3টা জায়গায় সায়ানাইড সায়ানাইড। এই হচ্ছে এই গঠনটা বর্ণনা। যদি তোমাদের লিখিততে আসে তাহলে এভাবে তোমাদের হচ্ছে বর্ণনা করতে হবে। যদি লিখিততে এই প্রশ্নটা আসে তাহলে হচ্ছে তোমাকে এটা এভাবে বর্ণনা করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা যাদের দরকার তারা স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে হচ্ছে আমরা মুছে দিব। যাদের স্ক্রিনশট দেওয়া দরকার স্ক্রিনশটটা দিয়ে নাও, আমরা আবার মুছে দিব। আচ্ছা দেখি, মিষ্টি কণ্ঠ হচ্ছে ভাইয়া লিখা বোঝা যাচ্ছে না। আপা আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি লেখাগুলা বড় করার জন্য, তারপরেও যদি তুমি বুঝতে না পারো এখন আমি কি করবো, এর চেয়ে বড় করে তো লেখা সম্ভব হচ্ছে না, কারণ বোর্ডের মধ্যে অল্প একটু পরপর লিখে আবার মুছতে হচ্ছে। হয়তো তোমার এখানে নেট ডিস্ক প্রবলেম করছে, আর না হয় আমার এখানে ক্যামেরা হয়তো ফোকাসিংয়ে ঝামেলা করছে, যেই জন্য হয়তো তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, কিন্তু ক্যামেরা অপারেট করার মতো আসলে কেউ নাই। ভাই ইলেকট্রন কেন আসতে চায় আবার বলেন প্লিজ। আচ্ছা দেখো, নর্মালি আমরা জানি যে হচ্ছে এরা 5টা জায়গায় 5টা ইলেকট্রন থাকবে হুন্ডের নিয়ম অনুসারে, তাই না? কিন্তু লিগ্যান্ড যখন আসে তখন লিগ্যান্ডের প্রভাবে লিগ্যান্ড করে কি, ইলেকট্রনকে যখন লিগ্যান্ড শক্তিশালী হয় তখন তারা ইলেকট্রনকে প্রবলভাবে চাপ দেয়। তো প্রবলভাবে যখন একে বিকর্ষণ করে তখন এ করে কি, এ তার সামনের পিছনের দিকে এই জায়গায় চলে আসে, এসে যুগ্ম হয়ে স্থিতিশীলতা অর্জন করে। যদি লিগ্যান্ড শক্তিশালী হয় তখন শক্তিশালী প্রবল শক্তিতে এটাকে চাপ দেয়, ফলে এই জায়গা থেকে এখানে আসে, এইটা এই জায়গা থেকে এই জায়গায় আসে। কিন্তু লিগ্যান্ড যদি দুর্বল হয় তাহলে সে আসলে শক্তিশালীভাবে মানে প্রবলভাবে ইলেকট্রনটাকে চাপ দিতে পারে না। এই জন্যই দুর্বলের ক্ষেত্রে সংকুচিত হয় না, কিন্তু সবলের ক্ষেত্রে সংকুচিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রন আসতে চাওয়ার মূল কারণ। আচ্ছা তারপর হচ্ছে হাসিবুর রাজ প্রমাণ করছে ভাইয়া ইলেকট্রন কেন আসতে চায়। হ্যাঁ এটা তো বললাম ভাইয়া, লিগ্যান্ডের আবার বোঝায় দেন ভাইয়া, লিগ্যান্ডের উপস্থিতি। আচ্ছা দেখো, এখানে তো আয়রন 3+ নর্মালি আছে, তার এটাকে যদি বক্স পদ্ধতিতে দেখা এরকম, তো তার মধ্যে যখন লিগ্যান্ডটা চলে আসে, এই যে আগে তো শুধু আয়রন ছিল, এই জায়গাটা এই জায়গায় 2টা জায়গায় আয়রন ছিল, এখন আয়রনের সাথে যখন লিগ্যান্ড আসে, যেমন আয়রনের সাথে এখন কি দিয়ে দিছি, সায়ানাইড দিছি, তাই না? তো সায়ানাইড কি, সায়ানাইড হচ্ছে একটা লিগ্যান্ড, তাই না? তো যেহেতু সায়ানাইড লিগ্যান্ড, তাহলে সে এবং সায়ানাইড লিগ্যান্ডটা কি একটা শক্তিশালী লিগ্যান্ড, তখন সেই ইলেকট্রনকে চাপ দিয়ে বিকশিত করে। কারণ আমরা বলছি যে শক্তিশালী লিগ্যান্ড ইলেকট্রনকে সংকুচিত করে, এর জন্য সেই ইলেকট্রনকে সংকুচিত করে। এটাই হচ্ছে ভাই লিগ্যান্ডের উপস্থিতি, ঠিক আছে? আতিক ভাই তুমি বুঝতে পারছো? আতিকুল ইসলাম। আচ্ছা মাসুম হাসান কমেন্ট করছে ক্লিয়ার ভাইয়া। ফারহানা তাসনিম কমপ্লিট ভাইয়া। ভাইয়া এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? এই যে ভাইয়া তোমাকে বলে দিবে এরকম একটা যৌগ দিয়ে পড়বে, এর যৌগের গঠন বর্ণনা করো, এই যৌগের গঠন বর্ণনা করো, তখন তোমাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? যৌগের গঠন বর্ণনা করো, এইভাবে লিখতে হবে। তোমাকে বলবে এই যৌগের চুম্বক ধর্ম ব্যাখ্যা করো, এই সেম জিনিস লিখে নিচে একটা লাইন লিখতে হবে, ঠিক আছে? যৌগের সংকরায়ন লেখো, সেম জিনিস লিখে নিচে একটা লাইন লিখতে হবে। জাস্ট হচ্ছে বাকি দুইটার ক্ষেত্রে একটা একটা করে লাইন অ্যাড করতে হবে, তাছাড়া বাকি সেম। রিটেনের জন্য এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কাজে তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ডান ওকে ভাইয়া।
কোন লিগ্যান্ড শক্তিশালী চিনবো কিভাবে? ভাই আমি একটু আগে তোমাকে লিখে দিয়েছিলাম যে আমাদের সিলেবাসে দুইটা লিগ্যান্ড আছে যেটা শক্তিশালী, একটা হচ্ছে সায়ানাইড আর একটা হচ্ছে কার্বনিল। আর অ্যামোনিয়া হচ্ছে শর্ত সাপেক্ষে শক্তিশালী, যেটা হচ্ছে শর্তটা কি ছিল? শর্তটা ছিল হচ্ছে যদি ধাতু হিসাবে কোবাল্ট থাকে। এর বাইরে আমার সিলেবাসে নাই। দুর্বল লিগ্যান্ডের একটা দেখান। আচ্ছা ভাই আমি দেখাচ্ছি। জি ভাইয়া পারছি। আচ্ছা তৌহিদুল ইসলাম বলছে ভাই দুর্বল লিগ্যান্ড একটা দাও। ভাই একই জিনিস যদি দুইবার উদাহরণ দেয় তাহলে তো অনেক বেশি সময়। দুর্বল দেখতে চাইছো, ঠিক আছে, তাহলে ধরো আমরা এখানে এইটা না দিয়ে এই জায়গাটায় হচ্ছে আমরা সায়ানাইড না দিয়ে অ্যামোনিয়ার কথা চিন্তা করলাম। সায়ানাইড না দিয়ে আমরা হচ্ছে অ্যামোনিয়ার কথা যদি চিন্তা করি, নর্মালি চিন্তা করো, সায়ানাইড না দিয়ে আমরা হচ্ছে অ্যামোনিয়ার কথাটা চিন্তা করলাম, তাহলে অ্যামোনিয়া কি শক্তিশালী নাকি দুর্বল? অ্যামোনিয়া হচ্ছে শর্ত সাপেক্ষে শক্তিশালী, অন্য ক্ষেত্রে কি দুর্বল না? অ্যামোনিয়া হচ্ছে শর্ত সাপেক্ষে শক্তিশালী, অন্য ক্ষেত্রে কি, অন্য শর্তে সে হচ্ছে দুর্বল। তাহলে অ্যামোনিয়া যদি দুর্বল হয় তাহলে সে কি ইলেকট্রনকে কি সংকুচিত করতে পারবে? অ্যামোনিয়া যেহেতু দুর্বল তার মানে সে ইলেকট্রনকে কি সংকুচিত করবে না। যদি সংকুচিত না করে তাহলে লিগ্যান্ডের উপস্থিতিতে আগের ডিতে যেরকম ছিল এখনও সেমভাবে এরকম 5টা থেকে যাবে। কারণ অ্যামোনিয়া তো শুধুমাত্র কোবাল্ট ধাতুর সাথে যুক্ত হলে অ্যামোনিয়াটা শক্তিশালী, অন্য সকল ক্ষেত্রে কি অ্যামোনিয়াটা দুর্বল না, তাহলে সে ইলেকট্রনকে সংকুচিত করবে না। এখানে ইলেকট্রন ডিতে যেভাবে আছে ওইভাবেই থাকবে। তো এখানে যখন অ্যামোনিয়াটা আসে তখন কি হয়, যে অ্যামোনিয়া লিগ্যান্ড নিয়ে তখন এই যে 4s এর ফাঁকা জায়গায় একটা অ্যামোনিয়া যুক্ত হয়, তখন এটা অ্যামোনিয়াম 3+ হবে, এই যৌগটা হবে 3+। ঠিক আছে, কেন এটা 3+ হয়? কারণ অ্যামোনিয়ার হচ্ছে এখানে জারণ মান, এখানে যেরকম অ্যামোনিয়া আছে 6টা, তার চার্জ হচ্ছে, অ্যামোনিয়ার কোনো চার্জ নাই, তার মানে অ্যামোনিয়ার হচ্ছে 0, তার মানে x - 0 = হচ্ছে +3। ঠিক আছে, ওই জন্য তখন আর এটা 6 থাকে না। তো এরা সংকুচিত যেহেতু করতে পারে না, তার মানে 4s প্রথম ফাঁকা জায়গা, এই জন্য 4sটাও থাকবে। তারপরে হচ্ছে 4p এর 3টা আছে, 3টাতে 3টা প্রবেশ করবে, 4p এর 3টাতে 3টা অ্যামোনিয়া প্রবেশ করবে। এখন দেখো অ্যামোনিয়া যুক্ত হওয়ার কথা কয়টা? 6টা। অ্যামোনিয়া যুক্ত হওয়ার কথা 6টা, কিন্তু সে ফাঁকা জায়গায় 4টার মধ্যে 4টা যুক্ত হয়েছে, তার মানে 4pতে সে যুক্ত হলো 4p। তারপরে 4pর পরে কি ভাই আমার 4d ফাঁকা জায়গা হিসেবে 4d আছে না, ফাঁকা জায়গা হিসেবে, তারপরে আমার কি আছে 4d আছে। তখন 4pও যখন পূর্ণ হয়ে যাবে তখন বাকি যে 2টা থাকে সেই 2টা আবার যায়া 4dতে যুক্ত হবে। এইটা হচ্ছে দুর্বলের উদাহরণ। ঠিক আছে ভাইয়া, এইটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড যদি থাকে তাহলে এইভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে দুর্বল লিগ্যান্ডের উদাহরণ। ঠিক আছে, তৌহিদুল ইসলাম ভাইয়া বুঝতে পারছো এই দুর্বল লিগ্যান্ড থাকলে আমাদের কিভাবে করতে হবে? ভাই সংকরায়নগুলো লিখে দেন। দেখো ভাই সংকরায়ন আসলে লিখার কি, এখানে কি হয়েছে, এই যোগের প্রথমে অ্যামোনিয়াটা কোথায় যুক্ত হয়েছে? এসে। তো এস আসলে এইখান থেকে যুক্ত হওয়া শুরু করে সংকরায়নে এইখান পর্যন্ত যুক্ত হয়েছে। আমি উপর দিয়ে দেখাই যে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যুক্ত হয়েছে, তাই না? তো এইখানে দেখো ভাই সংকরায়নে কয়টা এ আছে? প্রথমে কই যুক্ত হয়েছে? এসে। তো এস কয়টা আছে? এসে একটাই আছে, তার মানে এস একটা। তারপরে যুক্ত হয়েছে কি পি অরবিটালে, পিতে কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, তার মানে পি আছে 3টা, sp3। তারপরে কই যুক্ত হয়েছে? ডিতে, ডিতে কয়টা যুক্ত হয়েছে? 2টা, তার মানে sp3d2। এই যৌগটার সংকরায়ন হচ্ছে sp3d2। ঠিক আছে, আর আগের যে যৌগটা লিখছিলাম সেটাই দেখো, প্রথমে ছিল হচ্ছে ডিতে 2টা, তার মানে d2 sp3 ছিল। আগেরটা ছিল d2 sp3, আর এটা হচ্ছে sp3d2। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা সংকরায়নগুলো বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া ধন্যবাদ। কোনো 6টা অ্যামোনিয়া লাগবে, কারণ ভাই আয়রনের সাথে লিগ্যান্ড 6টাই যুক্ত হতে পারে, কারণ আয়রনের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, সে 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, এই জন্য তার সাথে 6টা অ্যামোনিয়াই লাগবে, কারণ না হলে তার যোগ্যতা পূরণ হয় না। অ্যামোনিয়ার জন্য 6টাই দরকার হয়। ভাই সংকরায়নের শর্ট হয়ে আছে, আমরা সংকরায়নে যাই, আমরা সংকরায়ন অবশ্যই করাবো, টেনশন নিও না। সংকরায়নের শর্টকাট আছে, আমরা সংকরায়ন অবশ্যই করাবো। ঠিক আছে, তাহলে এটা সবার হয়েছে? যদি সবার হয় তাহলে একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি হচ্ছে এটা মুছে দিচ্ছি। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। ভাইয়া
ঠিক আছে, সবাই একটু এটা স্ক্রিনশট দাও, আমি মুছে দিব। ওকে ভাইয়া, থ্যাঙ্কস, ধন্যবাদ, ওয়েলকাম ভাইয়া। হয়ে গেছে, আচ্ছা জি ভাইয়া হয়ে গেছে, থ্যাঙ্কস ভাইয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গঠন বর্ণনা। দেখো এখান থেকে আরেকটা জিনিস আমার পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে যৌগটা ধরো দিয়ে দিল, সেম যৌগটা FeCN6 3- যেটা আমরা পড়লাম, FeCN6 3- এর জ্যামিতিক কাঠামো, জ্যামিতিক কাঠামো, ঠিক আছে, এর জ্যামিতিক কাঠামো অঙ্কন করতে বলতে পারে। দেখো জ্যামিতিক কাঠামোটা একটা ক্রিটিক্যাল, সবাই খুব মনোযোগ দিয়ে এটা বোঝার ট্রাই করো। এই যৌগতে আয়রনের চার্জ কত থাকে? এই যৌগে আয়রন থাকে প্লাস, একটু আগে আমরা দেখছি। তার মানে আমরা কি করব, আমরা প্রথমে এরকম আয়রন 3+ লিখে নিব। আমরা প্রথমে কি করব, আয়রন 3+টা লিখে নিব জ্যামিতিক কাঠামোর জন্য। আয়রন 3+, আমরা আয়রন 3+টা লিখে নিব। লেখার পর আমার লিগেন্ড কয়টা আছে? 6টা লিগেন্ড আমাকে লিখতে হবে। 6টা লিগেন্ড লেখাটা একটু সিস্টেমেটিক্যালি লিখতে হবে। আচ্ছা আমি এখানে না দিয়ে একটু মাঝখানে দিই, তাহলে 6টা লিগেন্ড। তো 6টা লিগেন্ড করতে হবে। এই আয়রনের 4 কর্নারে 4টা লিখবো, আয়রনের 4 কর্নার বরাবর 4টা লিগেন্ড লিখবো। আয়রনের 4 কর্নার বরাবর আমি 4টা লিগেন্ড লিখবো। আমার টোটাল লিগেন্ড আছে 6টা, তার মধ্যে 4 কর্নার বরাবর 4টা লিখবো। ঠিক আছে, আরেকটা হচ্ছে ঠিক আয়রনের সোজা একটু উপরে, ঠিক আয়রনের সোজা একটু উপরে একটা লিগেন্ড লিখবো। আরেকটা হচ্ছে ঠিক আয়রনের নিচে সোজা নিচে একটু লিখবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা 6টা লিগেন্ড লিখবো। 6টা লিগেন্ড কিভাবে লিখবো? 6টা লিগেন্ড লিখবো হচ্ছে প্রথমে আমরা 4 কর্নারে 4টা লিগেন্ড লিখবো, আর তারপর হচ্ছে আয়রনের ঠিক উপরে সোজা উপরের দিকে একটা লিখবো, আর ঠিক সোজা নিচের দিকে একটা লিখবো। তবে উপরের দিকে যেটা লিখবো সেটা এই দুইটার লেভেলের চেয়ে একটু উপরে রাখতে হবে, আর নিচেরটা এই দুইটা লেভেলের একটু নিচে রাখতে হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা 6টা লিগেন্ড দেবো। দেওয়ার পর প্রত্যেকটা সায়ানাইড থেকে আয়রনের দিকে একটা করে তীর চিহ্ন দেবো। প্রত্যেকটা সায়ানাইড থেকে আয়রনের দিকে একটা করে তীর চিহ্ন দিব। প্রত্যেকটা সায়ানাইড থেকে আয়রনের দিকে আমরা একটা করে তীর চিহ্ন দিব। ঠিক আছে, হাবিবুর রাজ ভাইয়া, আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। সাগর এমডি সাগর, হ্যাঁ ভাইয়া। আচ্ছা হাসিবুর রাজ 6টা, হ্যাঁ ভাই এখানে লিগেন্ড 6টা আছে, ওটা আমরা লিখে ফেলছি। ঠিক আছে, 6টা সন্নিবেশ দিলাম। দেখো 6টা সায়ানাইডের সাথে 6টা লিগ্যান্ডের সন্নিবেশ দেওয়ার পর প্রত্যেকটা সায়ানাইডের সাথে প্রত্যেকটা সায়ানাইডের এরকম একটা সমযোজী বন্ধন দিব। প্রত্যেকটা সায়ানাইডের সাথে প্রত্যেকটা সায়ানাইডের এরকম একটা সমযোজী দিব। 6টার সাথে 6টা আমরা বাইরে থেকে কানেক্টেড করব। ঠিক আছে, 6টার সাথে 6টা বাইরে থেকে কানেক্টেড করব। ঠিক আছে, এটুকু পর্যন্ত সবাই বুঝছো? এই যে এই পর্যন্ত লেখা আছে, এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? অনলাইন একটু স্লো ভাই, যেন কথা কয়ে থাড়ায় থাকা লাগে। হচ্ছে না, সাউন্ড শুনতে পাচ্ছ? আচ্ছা, তারপর হচ্ছে লামিয়া, জি ভাইয়া বুঝছি। আচ্ছা বৃষ্টি, জি ভাইয়া। আচ্ছা তাহলে এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো। তারপরে দেখো তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে এই পাশের সায়ানাইডের সাথে এই পাশের সায়ানাইডের একটা বন্ধন দেখাবা। এই পাশের সায়ানাইডের সাথে এই পাশের সায়ানাইড, এই পাশের সায়ানাইডের সাথে এই পাশের সায়ানাইডের একটা বন্ধন দেখাবা। বাইরে থেকে 6টা বন্ধন দিলাম, দেওয়ার পরে উপরের দুইটা সায়ানাইড যে দুইটা একই লেভেলে লিখছি এদের মধ্যে একটা, আবার নিচের যে দুইটা একই লেভেলে লিখছি তাদের মধ্যে একটা কানেক্টেড দেখাবা। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? এর মধ্যে একটা, আবার নিচের যে দুইটা। আচ্ছা নেটওয়ার্কে ঝামেলা করছে ভাই, এটা তো আসলে তোমার এখানে ঝামেলা, আমার এখানে তো ঝামেলা না। তুমি যেখান থেকে নেট ইউজ করছো সেখানে হয়তো ঝামেলা করছে। ঠিক আছে ভাইয়া, কিছু হয় না কেন? কি হচ্ছে না ভাইয়া? সবই তো আমি পড়াচ্ছি, এবার শুনছি জি ইয়েস। আচ্ছা দেখো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? ঠিক আছে,
এইটুকু যদি বোঝা হয়, তারপরে দেখো তারপরের কাজ হচ্ছে ঠিক উপরে, সবার উপরে যে সায়োনাইড আছে, সবার উপরে যে সায়োনাইড আছে সেই সায়োনাইড থেকে নিচের এই দুইটা সায়োনাইডের কাছে দুইটা বন্ধন দেখাবা। সবার উপরে যে সায়োনাইড আছে তার সাথে সবার নিচের যে দুইটা সায়োনাইড আছে সেই দুইটা সায়োনাইডের একটা বন্ধন দেখাবা এইভাবে। সবার উপরের যে সায়োনাইড আছে তার থেকে নিচের যে সায়োনাইড সেই দুইটার সাথে কানেক্টেড দেখাবা। আবার সেম ভাবে সবার নিচে যে সায়োনাইড আছে তার সাথে উপরের এই দুইটা বন্ধন দেখাবা। সবার নিচে যে সায়োনাইড আছে তার সাথে সবার উপরের দুইটার একটা বন্ধন দেখাবা এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে এই যৌগের গঠন। ঠিক আছে, যৌগের গঠনটা খুবই ক্রিটিক্যাল, কিন্তু বুঝতে পারাটা খুবই ইজি। যদি বুঝতে পারো তাহলে আসলে এটা কঠিন কিছুই না, কিন্তু যদি না বুঝো এইভাবে খালি দেখে যায় পরীক্ষার হলে অঙ্কন করতে যাও তাহলে তুমি গোলায় যাবে, আঁকতেই পারবে না। আচ্ছা, ভাইয়া FE 3- হবে না? তুমি এখানে চার্জ কাউন্ট করো, চার্জ যদি কাউন্ট করো তাহলে FE 3+ আছে, আয়রনের 3+ হবে। ঠিক আছে, সবাই দেখো জিনিসটা কি সবাই বুঝতে পারছো? যৌগটা বুঝতে পারছো যে গঠনটা কিভাবে লিখতে হবে? এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ভাই তুমি পরীক্ষার মধ্যে এটা ভুলেও লিখতে পারবে না। পরীক্ষার মধ্যে যদি আসে যে এর জ্যামিতিক কাঠামো অঙ্কন করো, এটা তুমি ভুলেও লিখতে পারবে না। মবিনুজ্জামান তনু কমেন্ট করছে খুবই ভেজাল। হ্যাঁ ভাইয়া, খুবই ভেজাল, কিন্তু আমি যে কথাগুলো বললাম কথাগুলো যদি তোমার মনে থাকে তাহলে তুমি খুব সহজে এটা অঙ্কন করতে পারবে, কঠিন কিছুই না। আচ্ছা, একটু জটিল। হ্যাঁ আপু, এটা আসলে একটু জটিল, কিন্তু কিছু করার নাই। আবার বোঝায় দেন। ভাইয়া বুঝছি। আচ্ছা, অনেকে বুঝছে, দু একজন বুঝেন। আচ্ছা দেখো, আমি এটা মুছে, যাদের স্ক্রিনশট দেওয়া দরকার একটু স্ক্রিনশট দিয়ে নাও। এটা আমি মুছে আবার রিপিট করছি। ভাইয়া আরেকবার বোঝায় দেন প্লিজ। হ্যাঁ আপু, আমি বোঝাবো ভাইয়া। এটা হচ্ছে তুমি একটু যাদের স্ক্রিনশট দেওয়া দরকার স্ক্রিনশট দিয়ে নাও। আমি এটা মুছে আবার নতুন করে লিখছি, কারণ এটা নতুন করে না লিখে আমি আসলে বোঝানো সম্ভব না। ভাই 3- কই বললাম আমি? তো এটা 3+ হবে। আয়রন তো 3- হবে না, 3+টা হবে। এখান থেকে যদি চার্জ হিসাব করি, আয়রনের হিসাব করো, তাহলে আয়রন X প্লাস সায়ানাইড কত -1 × 6 ইজ ইকুয়াল টু, এই যে এখানে -3 আছে না, উপরে -3, তার মানে সমান সমান হচ্ছে -3। তাহলে X - 6 ইজ ইকুয়াল টু -3, সুতরাং X ইজ ইকুয়াল টু হচ্ছে +3। ঠিক আছে, বুঝতে পারছি ডান। ভাইয়া আরেকবার বুঝাই দেন। হ্যাঁ বুঝাই দিচ্ছি। দেখো, একটা ভালো করে বুঝলে পরেরগুলো তোমরা নিজেরাই লিখতে পারবা। কাজ কি? প্রথমে যে যৌগটা দেওয়া আছে তার কেন্দ্রীয় পরমাণুর চার্জ কত ওইটা আগে আমাকে বুঝতে হবে, বুঝে তার মাথায় ওই চার্জটা দিতে হবে। যেমন এইটার ক্ষেত্রে আয়রনের চার্জ হচ্ছে আয়রন 3+। হ্যাঁ, উপরের এই 3- হচ্ছে এই 3-। ঠিক আছে, তো আয়রনের চার্জ কত? আয়রন 3+, তার মানে এটা হচ্ছে Fe 3+। তারপরে এখানে আয়রনের সাথে কি আছে? 6টা সায়ানাইড লিগেন্ড আছে। আয়রনের সাথে 6টা সায়ানাইড লিগেন্ড আছে। তো 6টা লিগেন্ডকে কিভাবে লিখবা? প্রথমে আয়রনের 4 কর্নারে বরাবর 4টা লিগেন্ড লিখবা। আয়রনের 4 কর্নার বরাবর 4টা লিগেন্ড লিখবা। আয়রনের 4 কর্নার বরাবর 4টা লিগেন্ড লিখবা। আয়রনের 4 কর্নার বরাবর 4টা লিগেন্ড লিখবা। তাহলে 4টা গেল, বাকি আছে কয়টা? 2টা। আয়রনের ঠিক সোজা একটু উপরে, আয়রনের সোজা উপরে একটা, ঠিক আয়রনের নিচে সোজা নিচে আরেকটা লিগেন্ড। এই গেল আমার 6টা লিগেন্ড। ঠিক আছে, আয়রনের সোজা উপরে একটা, আয়রনের সোজা নিচে একটা, 2টা, আর 4 কর্নারে 4টা, 6টা লিগেন্ড। ঠিক আছে, তাহলে লিগেন্ড কয়টা হইলো? লিগেন্ড হইলো 6টা। এখন 6টা, প্রত্যেকটা লিগেন্ড থেকে আয়রনের দিকে একটা তীর দিবা। প্রত্যেকটা সায়ানাইড থেকে আয়রনের দিকে একটা করে তীর দিবা। প্রত্যেকটা সায়ানাইড থেকে আয়রনের দিকে একটা করে তীর চিহ্ন দিবা। ঠিক আছে, প্রত্যেকটা সায়ানাইড থেকে আয়রনের দিকে একটা। ভাইয়া ওইটা কেমনে আসলো? এই চার্জ তো এটা আসলে যৌগের চার্জ ভাইয়া, এটা কেমনে আসলো? কারণ আয়রনের জারণ মান থাকে +3, এখানে হচ্ছে -6, তাহলে +3 -3 কে ক্যান্সেল করে, কিন্তু বাকি এত -3 অবশিষ্ট থাকে, এই জন্য এই -3 উপরে -3 থাকে। ঠিক আছে, যৌগে আয়রনের হচ্ছে +3 জারণ মান, আর সায়ানাইডের হচ্ছে -1, 6টার জন্য -6। তো আয়রন 3+, 3টা মাইনাসকে ক্যান্সেল করতে পারে, কিন্তু আরও তো 3টা মাইনাস অতিরিক্ত থাকে যায়, এই জন্য তার মাথায় হচ্ছে -3 হয়। ঠিক আছে, তাহলে 6টা সায়ানাইড থেকে আয়রনের দিকে 6টা তীর,
তারপর প্রত্যেকটা সায়ানাইডের সাথে প্রত্যেকটা সায়ানাইডের এইভাবে বাইরে থেকে প্রত্যেকটা সায়ানাইডের সাথে প্রত্যেকটা সায়ানাইডের একটা কানেকশন দিবা। 6টা সায়ানাইডের সাথে 6টা সায়ানাইডের বাইরে থেকে একটা কানেকশন দিবা। 6টা সায়ানাইডের সাথে বাইরে থেকে 6টা কানেকশন দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরের কাজ হচ্ছে এই যে উপরের যে 2টা সায়ানাইড আছে, উপরের 2টা কর্নারে যে 2টা সায়ানাইড লিখছো সেই 2টাতে একটা বন্ধন, আবার নিচের কর্নার বরাবর যে 2টা সায়ানাইড লিখছো সেই 2টার মধ্যে একটা বন্ধন, ঠিক আছে? এই পর্যন্ত কি বুঝতে পারছো? সিএন এর জন্য কি শুধু এটা? ভাই অন্য লিগেন্ডের ক্ষেত্রেও সেম পদ্ধতি, লিগেন্ড যাই হোক না কেন ভাই, লিগেন্ড ধাতু যাই হোক, যতগুলো লিগেন্ড থাকবে ওইভাবে জাস্ট তোমাকে সাজায় নিতে হবে, এই তো, আর তো কিছু না। যেমন আমার 4টা থাকলে আমি শুধু 4 কর্নারে 4টা সাজাইতাম, আমার কাছে 5টা থাকলে 4 কর্নারে 4টা দিয়ে একটা উপরে অথবা একটা নিচে দিতাম, ঠিক আছে? এই তো, তাছাড়া কিছু না। আমার যদি 2টা লিগেন্ড থাকতো তাহলে 2 পাশে আয়রনের সিজার 2 পাশে 2টা লিগেন্ড দিতাম, সেটা উপরে নিচেও হতে পারে, ডানে বামে হতে পারে, দিয়ে চাষ 2টা তীর চিহ্ন দিয়ে দিতাম, শেষ কাজ তো এটাই, এর বাইরে তো আসলে কিছু না, ঠিক আছে? তারপর সবার উপরের যে সায়ানাইড আছে, সবার উপরের যে এই যে সায়ানাইডটা আছে, এই সবার উপরের এই সায়ানাইড থেকে নিচের এই 2টার কাছে, উপরের এই সায়ানাইড থেকে নিচের এই 2টা সায়ানাইডের কাছে 2টা টান দিবা, উপরের সায়ানাইড থেকে নিচের এই 2টা সায়ানাইডের কাছে 2টা টান দিবা। ঠিক সেমভাবে নিচের এইটা থেকে উপরের এই 2টার কাছে, নিচের এই সায়ানাইড থেকে উপরের এই 2 সায়ানাইডের কাছে 2টা টান দিবা, এই তো শেষ। এই হচ্ছে যৌগের গঠন, ঠিক আছে? ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এখন আমরা হচ্ছে আমাদের পরবর্তী টপিক্সের দিকে যাই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এখন আমরা হচ্ছে আমাদের পরবর্তী টপিক্সের দিকে যাই। আচ্ছা, তমা কমেন্ট করছে, জি ভাইয়া পেরেছি নিজে করতে, ধন্যবাদ আপু, নিজে করে ট্রাই করার জন্য, বুঝছি ভাইয়া। সঞ্জিত আক্তার, আতিকুল ইসলাম, জি ভাইয়া পারছি, থ্যাংক ইউ ভাইয়া। মিষ্টি কমেন্ট করছে, ভাইয়া এটা বাদে অন্য একটা উদাহরণ দেন। আচ্ছা, আমি ট্রাই করছি। ভাই আপু, এখন এই উদাহরণ দিয়ে যদি আমি ক্লাস শেষ করি, বাকি টপিকস আসলে কখন পড়াবো? অনেক সুন্দর বুঝছি, থ্যাংক ইউ, জি বুঝছি। আচ্ছা, আমি একটু দ্রুত অন্য একটা উদাহরণ দিয়ে আমরা দ্রুত বোঝানোর ট্রাই করছি, অন্য একটা উদাহরণ দিয়ে আমরা খুব দ্রুত বোঝায় দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ধরো আমার কাছে পরীক্ষায় আসলো হচ্ছে এটা, টু প্লাস, এটার গঠন আমাকে জ্যামিতিক কাঠামো অঙ্কন করতে বলে, এইটার জ্যামিতিক কাঠামো আমাকে অঙ্কন করতে বলে। তো এখানে ধাতু কে আছে? এখানে ধাতু আছে হচ্ছে কপার, এবং কপারের চার্জ আছে +2। চার্জটা তোমরা নির্ণয় করে নিও, কারণ কপারের যদি আমরা x ধরি, x প্লাস অ্যামোনিয়ার কোনো চার্জ নাই, তার মানে 0 × 4 = উপরে আছে +2, তাহলে সুতরাং x হয় হচ্ছে +2, ঠিক আছে? তাহলে কপার এখানে আছে +2, ঠিক আছে? তো এখন দেখো কপারের সাথে কয়টা লিগ্যান্ড আছে? কপারের সাথে 4টা লিগ্যান্ড আছে। কপারের সাথে কয়টা লিগ্যান্ড আছে? কপারের সাথে 4টা লিগ্যান্ড আছে। জাস্ট 4টা লিগ্যান্ডকে তুমি 4টা কর্নার বরাবর লিখে দিবা, 4টা লিগ্যান্ডকে তুমি 4টা কর্নার বরাবর লিখে দিবা, ঠিক আছে? দেওয়ার পর 4টা লিগ্যান্ড থেকে কপারের দিকে 4টা তীর চিহ্ন দিবা, 4টা লিগ্যান্ড থেকে কপারের দিকে 4টা তীর চিহ্ন দিবা, 4টা কপার থেকে কপারের দিকে 4টা তীর চিহ্ন দিবা। তারপর প্রত্যেকটা অ্যামোনিয়ার সাথে প্রত্যেকটা অ্যামোনিয়ার একটা বন্ধন দিয়ে দিবা, দ্যাটস ইট। ভাই আমরা আছি, আপনার যতক্ষণ ইচ্ছা ক্লাস করান। ওই ক্লাস তো ইচ্ছা করে অনেক বেশি করাই যায়, কিন্তু শরীরে তো কুলাইতে হয়। সারাদিন ক্লাস নেওয়ার পরে কি আর এত ক্লাস নেওয়া যায়? একটা ক্লাস তুমি যতক্ষণই থাকো না কেন, 2 ঘন্টা 3 ঘন্টার বেশি, আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি আসলে একটা ক্লাস টানা যায় না। এতক্ষণ এক টানা মানে কথা বলা সম্ভব হয় না, এই জন্যই, ঠিক আছে? উদাহরণগুলো তোমাকে বাকিগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে, বাসায় বাকিগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা তার জন্য হচ্ছে বিভিন্ন বইগুলো ফলো করে জিনিসগুলো প্র্যাকটিস করবা, বইগুলো থেকে প্র্যাকটিস করবা। বইগুলোতে অনেক সুন্দর করে দেওয়া আছে। অ্যামোনিয়া হবে না, NH4 হবে কেন? ভাই NH4 হবে কেন? এখানে তো ছিল NH3। অ্যামোনিয়াম আয়ন তো লিগ্যান্ড না,
অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড, অ্যামোনিয়াম আয়ন তো লিগ্যান্ড না, কাজে অ্যামোনিয়া হবে না, NH4 হবে না। ঠিক আছে তনু ভাইয়া, বুঝতে পারছো যে কেন অ্যামোনিয়া হবে না? কারণ অ্যামোনিয়া আসলে ভাই লিগ্যান্ড না, NH4টা লিগ্যান্ড না। আমাদের ক্লাসে এমন হয় শুধু না ভাই, তোমাদের ক্লাসে শুধু এমন না, সব জায়গায় আসলে এমন। 2 ঘন্টার বেশি আসলে ক্লাস নেওয়াটা ঠিক না, কারণ একটা স্টুডেন্ট সর্বোচ্চ 45 মিনিট তার কনসেন্ট্রেশন ভালোভাবে থাকে, আর তার পরবর্তী সময় আসলে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন ওইভাবে থাকে না। তারপরেও বিভিন্ন ক্লাস যদি সরাসরি থাকতো তাহলে হয়তো বা বিভিন্ন উপায়ের মাধ্যমে কৌতুক টৌতুক বিভিন্ন কিছু বলে তোমার কনসেন্ট্রেশনটা নিয়ে আসা যেত, কিন্তু একটা স্টুডেন্টের কনসেন্ট্রেশন কখনো 45 মিনিটের উপরে থাকে না। তুমি হয়তো ক্লাস করতে পারবা, কিন্তু তার অতিরিক্ত সময় ক্লাস করলে যত বেশি লং টাইম হবে, ক্লাসের শেষের সময়ের দিকে তুমি আস্তে আস্তে আসলে তুমি নিজে বুঝতে পারবা না। আমাদের তো 2 ঘন্টা 4 ঘন্টা, আমাদের সারাদিন ক্লাস নিয়ে অভ্যাস আছে, আমাদের কিছুই হবে না, কিন্তু তোমরাই বুঝতে পারবা না। সে নীল কাব্য সবগুলা বুঝতে পারলাম, রাইট ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখন পরবর্তী জিনিস শুরু করি। তারপরে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে বন্ধন। বন্ধন হচ্ছে মূলত 4 প্রকার। বন্ধন হচ্ছে মূলত 4 প্রকার, ঠিক আছে। রাসায়নিক বন্ধন হচ্ছে মূলত 4 প্রকারের। 1 নাম্বার হচ্ছে আয়নিক। 1 নাম্বার হচ্ছে আয়নিক। 2 নাম্বার হচ্ছে সমযোজী সন্নিবেশ। আয়নিক, সমযোজী, সন্নিবেশ, আরেকটা হচ্ছে ধাতব। ঠিক আছে, এই 4টা বন্ধন আমাদের মূলত রাসায়নিক বন্ধন মূলত হচ্ছে এই 4 প্রকারের। কি কি? আয়নিক, সমযোজী, সন্নিবেশ আর হচ্ছে ধাতব বন্ধন। ভাইয়া 45 মিনিট পর ব্রেক দিয়ে আবার স্টার্ট করুন। ভাইয়া ব্রেক দিব, স্টার্ট করবো, ব্রেক দিব, স্টার্ট করবো, ওভাবে তো আসলে ক্লাসের কনসেন্ট্রেশন থাকবে না। একটা সিরিয়ালে যতটুকু সম্ভব হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের সর্বোচ্চটা দেওয়ার, ঠিক আছে। তারপরে আমরা এখানে আমি পড়ানোর ফাঁকে ফাঁকে অনেক কথা বলছি, যাতে তোমাদের হচ্ছে পড়াশোনার মধ্যেই খালি কনসেন্ট্রেশন, অন্যদিকে যায় আবার পড়াশোনার দিকে তুমি মনোযোগটা নিয়ে আসতে পারো। ওই জন্য অনেক কথা ক্লাসের মধ্যে বলা হয়, ঠিক আছে। সো ওটা নিয়ে টেনশন করার কিছু নয়, আমরা টানছি। আমরা তারপরেও প্রায় অ্যারাউন্ড চেষ্টা করবো প্রায় 2 ঘন্টা ক্লাসটা টানার, ঠিক আছে। আর 2 ঘন্টা যদি আমরা ক্লাসটা টানতে পারি, মোটামুটি আমরা ইনশাল্লাহ কভার করতে পারবো, ঠিক আছে। আয়নিক, সমযোজী, সন্নিবেশ 4 প্রকারের বন্ধন হয়, ঠিক আছে। আয়নিক বন্ধন হচ্ছে যদি ধাতু আর অধাতুর মধ্যে হয়, ধাতু প্লাস অধাতু হলে আয়নিক। সমযোজী হচ্ছে অধাতু প্লাস অধাতু। সে যদি বন্ধনটা ধাতু প্লাস ধাতুর মধ্যে, তাহলে সেটা হচ্ছে ধাতু প্লাস অধাতুর মধ্যে হলে আয়নিক। আর যদি অধাতু অধাতুর মধ্যে হয়, তাহলে সেটা হচ্ছে সমযোজী, ঠিক আছে। ধাতু প্লাস অধাতুর মধ্যে হলে আয়নিক, আর অধাতু অধাতুর মধ্যে হইলে হচ্ছে সমযোজী, ঠিক আছে। তো সন্নিবেশ আসলে কি? এটা এক ধরনের সমযোজী। সন্নিবেশ বন্ধনটা আসলে এক ধরনের সমযোজী, শুধু পার্থক্য হচ্ছে সমযোজীতে 2টা অধাতু ইলেকট্রন শেয়ার করে, আর এখানে একজন ইলেকট্রন শেয়ার করে, অন্যজন ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। সমযোজী আর সন্নিবেশ একই জিনিস, শুধু পার্থক্য হচ্ছে সমযোজীর সময় 2টা অধাতু ইলেকট্রন শেয়ার করে, 2জনই একটা একটা করে শেয়ার করে, কিন্তু সন্নিবেশের সময় একজন শেয়ার করে, আরেকজন গ্রহণ করে। যেমন আমরা যদি নর্মালি দেখি যে হচ্ছে তোমার হচ্ছে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যখন বন্ধন গঠন হয়, তখন এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন গঠন করার সময় নাইট্রোজেন একটা ইলেকট্রন দেয় আর হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, দিয়ে এখানে 2টা একটা ইলেকট্রন জোড় গঠন করে, ঠিক আছে। কিন্তু অ্যামোনিয়ার সাথে NH3 এর সাথে যখন H প্লাস যুক্ত হয়, যখন অ্যামোনিয়ার সাথে H প্লাসটা যুক্ত হয়, তখন এই H প্লাসের তো কোনো ইলেকট্রন নাই, তাই না? H প্লাসের কি কোনো ইলেকট্রন আছে? H প্লাসের কিন্তু কোনো ইলেকট্রন নাই, কাজে সে ইলেকট্রন শেয়ার করতে পারবে না। তখন করে কি, নাইট্রোজেনের এই যে এক জোড়া ইলেকট্রন আছে, সে এটা করে কি হাইড্রোজেনকে দান করে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইলেকট্রন দানের মাধ্যমে হয়েছে, ওইটাও ইলেকট্রন দানের মাধ্যমে হয়েছে, কিন্তু এখানে ইলেকট্রনটা 2টা পরমাণু দান করছে আর এখানে একটা পরমাণু দান করছে, এই জন্য এটা সমযোজী আর এটা হচ্ছে সন্নিবেশ, ঠিক আছে।
এতদিন পর ক্লাস করে এসে তোমরা জিজ্ঞাসা করছো ভাইয়া আপনার নাম কি? আমার নাম তো ভাইয়া মিথুন, লিখেই দেওয়া আছে। লিখা বোঝা যায় না, লিখা বোঝা যাচ্ছে না কেন? আমি তো বড় বড় করে লিখছি ভাই, কি বলবো, লিখা কেন বুঝতে পারছো না? হ্যাঁ, সন্নিবেশও অধাতু প্লাস অধাতু, কিন্তু শর্ত হচ্ছে যে দুইটা অধাতু থাকে কিন্তু একজন ইলেকট্রন শেয়ার করে আরেকজন ইলেকট্রন গ্রহণ করে। সমযোজীর ক্ষেত্রে দুইটা অধাতু দুইজনই ইলেকট্রন শেয়ার করে, কিন্তু সন্নিবেশের ক্ষেত্রে দুইটা অধাতু থাকে কিন্তু সেখানে একজন ইলেকট্রন শেয়ার করে আরেকজন ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, তো যে ইলেকট্রন দান করে তাকে বলা হয় দাতা পরমাণু, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় গ্রহীতা পরমাণু। ঠিক আছে, সন্নিবেশ বন্ধন গঠনের সময় যে ইলেকট্রন দান করে তাকে বলা হয় দাতা পরমাণু। যেমন এখানে কে ইলেকট্রন দান করছে? এই অ্যামোনিয়াটা ইলেকট্রন দান করছে, তার মানে এটা হচ্ছে দাতা। আর এই H+ কি করছে? সেই ইলেকট্রনটাকে গ্রহণ করছে, তার মানে এটা হচ্ছে গ্রহীতা। ঠিক আছে, তার মানে একটা হচ্ছে দাতা পরমাণু আর একটা হচ্ছে গ্রহীতা পরমাণু। ঠিক আছে, তাহলে সমযোজী আর সন্নিবেশ এই দুইটার পার্থক্যটা বোঝা গেছে যে দুইটাই আসলে অধাতুর মধ্যে বন্ধন, জাস্ট কিন্তু একটা ইলেকট্রন দান করে, আরেক যদি দুইজন দান করে তাহলে সেটা সমযোজী, আর যদি একজন দান করে একজন গ্রহণ করে তাহলে সেটা হবে হচ্ছে কি সন্নিবেশ। ঠিক আছে, এই হচ্ছে সমযোজী আর সন্নিবেশের মধ্যে মূল পার্থক্যটা। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমরা কার মধ্যে কি ধরনের বন্ধন আছে সেটা বের করে নিবা। ঠিক আছে, তো এখন আসো আমরা হচ্ছে সমযোজীর যে প্রকৃতিটা আছে সমযোজীটা নিয়ে একটু আলোচনা করি, কারণ আমাদের মেইনলি সবচেয়ে বড় আলোচনা হচ্ছে সমযোজী নিয়ে। সমযোজী এটা হচ্ছে যদি বন্ধন গঠন পদ্ধতি, বন্ধন গঠন পদ্ধতির উপর ভিত্তি করে সমযোজী বন্ধন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিগমা আরেকটা হচ্ছে পাই। গঠন সমযোজীর বন্ধন গঠন পদ্ধতির উপর ভিত্তি করে, মানে ইলেকট্রনের শেয়ারের যে অভিমুখ তার উপর ভিত্তি করে দুই প্রকার। আরেকটা হচ্ছে এই পাশে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে সমযোজী হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বিশুদ্ধ, একটা হচ্ছে অপোলার, আরেকটা হচ্ছে পোলার। ঠিক আছে, সমযোজী বন্ধনকে বন্ধন গঠন পদ্ধতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিগমা বন্ধন আরেকটা হচ্ছে পাই বন্ধন, আর এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে তিন ভাগে, বিশুদ্ধ সমযোজী, অপোলার সমযোজী আর হচ্ছে পোলার সমযোজী। ঠিক আছে, ভাই মেইনলি তো অ্যামোনিয়াম আয়ন গঠনের সময় নাইট্রোজেন দান করে, কিন্তু অ্যামোনিয়ার টোটালটাই দাতা, কারণ অ্যামোনিয়া গঠনের পরে নাইট্রোজেন দান করার জন্য অ্যামোনিয়ার টোটালটাই হচ্ছে দাতা। ঠিক আছে, কিন্তু মেইনলি ইলেকট্রনটা দান করে হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, তার মানে সমযোজী বন্ধনের গঠন পদ্ধতির উপর ভাগ করে হচ্ছে সিগমা আর হচ্ছে পাই। সিগমা বন্ধন কারা? সিগমা বন্ধন হচ্ছে যদি দুইটা অরবিটালের মুখোমুখি অধিক্রমণ ঘটে, দুইটা অরবিটালের যদি মুখোমুখি অধিক্রমণ ঘটে, কেমন যে হচ্ছে যদি ধরো এটা আমার একটা অরবিটাল, এটা আমার একটা অরবিটাল, ঠিক আছে, এই দুইটা আমার হচ্ছে দুইটা অরবিটাল যদি এরকম মুখোমুখি এসে সংঘর্ষ হয়, মুখোমুখি যদি তাদের মধ্যে সংঘর্ষ হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সিগমা। তো এটা আমার একটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, তার মানে এটা হচ্ছে আমার এস এস সিগমা। ঠিক আছে, এটা কিন্তু এস অরবিটাল, তোরা আবার অন্য কিছু ভাবিস না। ঠিক আছে, এটা কিন্তু এস অরবিটাল, তার মানে দুইটা অরবিটালে দুইটা এস অরবিটাল যদি মুখোমুখি অতিক্রমণ হয় তাহলে সেটাকে আমরা বলবো এস এস সিগমা। তো আমার যদি এরকম হয় একটা এস অরবিটাল আর একটা হচ্ছে আমার পি অরবিটাল, একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল, যদি দুইটা মুখোমুখি অতিক্রমণ ঘটে তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে হচ্ছে আমার
এরকম এসপি সিগমা, তাহলে আমার তৈরি হবে হচ্ছে এটা এস আর এটা পি, তার মানে এটা হবে এসপি সিগমা। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এস এস সিগমা আর একটা হচ্ছে এসপি সিগমা। ঠিক আছে, আবার দেখো আমার যদি এরকম হয় যে একটা পি অরবিটালের সাথে আরেকটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, দুইটা পি অরবিটাল যদি পাশাপাশি অতিক্রমণ ঘটে, দুইটা পি অরবিটালের যদি পাশাপাশি অতিক্রমণ ঘটে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে পিপি সিগমা। এই যে চিত্রগুলো অঙ্কন করে দিলাম, কারণ হচ্ছে এই চিত্রগুলা পরীক্ষার মধ্যে রিটেনে আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এই প্রশ্নগুলো রিটেনে আসার সম্ভাবনা খুবই বেশি। পাশাপাশি পাই মুখোমুখি সিগমা, হ্যাঁ হাসিবুর ঠিকই বলছো, জাস্ট হচ্ছে একটু তারপর আমি টাচ দিয়ে তোমাদের স্মরণ করাই দিচ্ছি, এগুলো তোমরা আসলে সবাই জানো, কিন্তু তারপরে আমরা একটু স্মরণ করাই দিচ্ছি, আর কিছু না। ঠিক আছে, তাহলে এস এস সিগমা, একটা এস এর সাথে একটা এস অরবিটাল যদি মুখোমুখি অতিক্রমণ হয় তাহলে সিগমা, একটা এস এর সাথে একটা পির মুখোমুখি অতিক্রমণ হলে সেটা হচ্ছে এসপি সিগমা, আর দুইটা পি অরবিটাল যদি মুখোমুখি অতিক্রমণ ঘটে তাহলে এটাকে বলে হচ্ছে পিপি সিগমা। ঠিক আছে, তাহলে যার স্ক্রিনশট দেওয়া দরকার আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি মুছে তারপরে সামনের দিকে অগ্রসর হই। যার স্ক্রিনশট দেওয়া দরকার তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে আমি সামনের দিক যাব। ডান, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এরকম যে দুইটা পি অরবিটাল যদি পরস্পরের সাথে পাশাপাশি অতিক্রমণ ঘটায়, এটা একটা পি অরবিটাল আর এটা একটা পি অরবিটাল, দুইটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এই দুইটা পি অরবিটাল যদি এরকম পাশাপাশি অতিক্রমণ ঘটায় তখন তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, দুইটা পি অরবিটাল যদি পাশাপাশি অতিক্রমণ ঘটায় তাহলে এদেরকে বলি হচ্ছে পাই বন্ধন। তবে পাই বন্ধন গঠনের শর্ত হচ্ছে দুইটা পি অরবিটালকে পরস্পরের সমান্তরালে থাকতে হবে, দুইটা পি অরবিটালকে পরস্পরের সমান্তরালে, অর্থাৎ একটার সাথে আরেকটা 80 ডিগ্রি 180 ডিগ্রি কোণ তৈরি করে থাকতে হবে। যেমন আমার যদি এরকম হয় যে একটা ধরো এরকম আছে, একটা পি অরবিটাল এরকম আছে, আবার আরেকটা পি অরবিটাল আছে আমার এরকম, একটা পি অরবিটাল এরকম, একটা পি অরবিটাল এরকম, তাহলে এরা আসলে এটা যদি হয় ধরো আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তার মানে একটা হচ্ছে পি ওয়াই আর একটা হচ্ছে পি জেড, তাহলে পি ওয়াই আর পি জেড এরা কি আসলে একে অপরের সাথে সমান্তরালে থাকতে পারে? এরা কি একটা এটার আসলে এসে থাকতে পারে? এরা কিন্তু একে অপরের সমান্তরালে থাকে না, কাজে পি ওয়াই এর সাথে পি জেড এর কখনো সিগমা হবে না। হবে কি, একটা পি ওয়াই এর সাথে আরেকটা পি ওয়াই অরবিটাল, একটা পি ওয়াই অরবিটালের সাথে আরেকটা পি ওয়াই অরবিটালের সিগমা বন্ধন তৈরি হবে। ঠিক আছে, সরি পাই বন্ধন তৈরি হবে। ঠিক আছে, পি একমাত্র অরবিটাল যেটা সিগমা এবং পাই দুইটা বন্ধনই তৈরি করতে পারে। পি হচ্ছে আমাদের একমাত্র অরবিটাল যেখানে সিগমা এবং পাই দুইটাই গঠন হওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিগমা এবং পাই। ঠিক আছে, আর সিগমা বন্ধনটা মুখোমুখি এবং পাই বন্ধন পাশাপাশি হয় বিধায় সিগমা বন্ধনটা শক্তিশালী আর পাই বন্ধনটা হচ্ছে দুর্বল। ঠিক আছে, সিগমা হচ্ছে শক্তিশালী বন্ধন আর পাই হচ্ছে দুর্বল বন্ধন। সিগমা হচ্ছে একটা শক্তিশালী বন্ধন আর পাই হচ্ছে দুর্বল বন্ধন। ঠিক আছে, তাহলে যে সকল যৌগে সিগমা বন্ধন বিদ্যমান থাকবে তারা হচ্ছে স্থিতিশীল যৌগ, আর যে সকল যৌগে পাই বন্ধন থাকবে তারা হচ্ছে সক্রিয় যৌগ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিগমা এবং পাই। যাদের স্ক্রিনশট দেওয়া দরকার দ্রুত স্ক্রিনশট দাও, আমি মুছে দিচ্ছি লেখা। যাদের স্ক্রিনশট দেওয়া দরকার দ্রুত স্ক্রিনশট দাও, আমি লেখা মুছে দিচ্ছি। তাহলে সিগমা আর পাই কি জিনিস সেটা বোঝা গেল। তারপর আসা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে বিশুদ্ধ অপোলার পোলার। তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যের মান যদি 0 হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে
বিশুদ্ধ সমযোজী দুইটা অধাতুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ সমযোজী বন্ধন। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 থেকে শুরু করে 0.5 কম, 0.5 যদি কম হয়, সহজ কথা মনে রাখবা, 0.5 থেকে যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অপোলার সমযোজী। দুইটা যৌগের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 কম হয় তাহলে সেটা হচ্ছে পোলার। আর 0.5 থেকে যদি 1.9 মধ্যে থাকে এবং তল প্রতিসমতা না থাকে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 হবে ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে তারা তল অপ্রতিসম হবে, তবেই তারা পোলার হবে। সবাই কি বুঝতে পারছো যে কখন বিশুদ্ধ সমযোজী, কখন পোলার আর কখন অপোলার সমযোজী হবে? সবাই ক্লিয়ার? যে আমাদের যদি দুইটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ সমযোজী। আর যদি দুইটা মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 কম থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা অপোলার সমযোজী। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 অপেক্ষা বড় এবং 1.9 মধ্যে থাকে তাহলে, এবং তার মধ্যে যদি তল অপ্রতিসম হয়। তো এখানে তোমাদের একটা জিনিস, তল প্রতিসমতা কি ভাই? যেমন ধরো আমরা যদি একটা যৌগ লিখি কার্বন ডাইঅক্সাইড, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5 আর অক্সিজেন হচ্ছে 3.5, তাই না? তাহলে দেখো তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু 0.5 অপেক্ষা বড়, তাই না? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 অপেক্ষা বড়, ঠিক আছে? এখন এই কার্বন ডাইঅক্সাইড যৌগের ঠিক মাঝ বরাবর একটা তল চিন্তা করো। একটা যৌগের ঠিক মাঝ বরাবর তুমি একটা তল চিন্তা করো। এখন দেখো তো তলের দুই পাশ কি হুবহু সেম কিনা, তলের দুইটা পাশ হুবহু সেম কিনা। যদি তলের দুই পাশ হুবহু সেম থাকে তাহলে তারা প্রতিসম, আর যদি হুবহু সেম না থাকে তার মানে তারা অপ্রতিসম, ঠিক আছে? এটাই হচ্ছে তল প্রতিসম আর অপ্রতিসম। একটা যৌগের মাঝ বরাবর একটা তল চিন্তা করতে হবে। তলের দুই পাশে যদি সেম থাকে তাহলে তল প্রতিসম, আর যদি দুই পাশে ভিন্ন থাকে তাহলে তার তল অপ্রতিসম, ঠিক আছে? তল প্রতিসম অপ্রতিসম বুঝতে পারছো? হ্যাঁ, একজন বলছে ভাই বইয়ের মধ্যে 0.5 থেকে 1.7, ভাই এটা এক একটা রাইটারের বইয়ে এক একটা লিখা আছে, কাজে এটা নিয়ে তোমার কনফিউজ হওয়ার কিছু নাই। এটা এক একটা রাইটারের বই এক একটা মান দেওয়া আছে, কাজে এটা নিয়ে তোমার কনফিউজ হওয়ার কিছু নাই। একটা যে কোনো একটা মনে রাখলেই হবে, কারণ 0.5 থেকে 1.7 আসলে অপশানে আবার 0.5 থেকে 1.9 পর্যন্ত থাকবে না, ঠিক আছে? তবে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে 1.7 দেওয়া থাকে, কিন্তু দু একটা যৌগের ক্ষেত্রে যা একটু 1.9 হয় তখন তারা হচ্ছে পোলার হয়, এজন্য আমি 1.9টা লিখে দিছি, ঠিক আছে? তাহলে তল প্রতিসমতা কি জিনিস বোঝা গেছে ভাইয়া? যে একটা যৌগের মাঝ বরাবর যদি তল চিন্তা করার পর যদি তলের দুই পাশ সেম হয় তাহলে সেটা হচ্ছে পোলার, আর তল প্রতিসম, আর যদি দুই পাশে ভিন্ন হয় তাহলে সেটা হচ্ছে তল অপ্রতিসম, ঠিক আছে? এই হচ্ছে বিশুদ্ধ পোলার আর অপোলার। তাহলে খালি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলেই যে তারা পোলার তা কিন্তু না, ঠিক আছে? এটা তোমাদের পোলার অপোলারের উদাহরণগুলো বই থেকে দেখে নিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। দেখো এখন আমরা শুরু করেছে সিগমা ও পাই বন্ধন সংখ্যা নির্ণয়। সিগমা ও পাই বন্ধন সংখ্যা নির্ণয়। সিগমা এবং পাই বন্ধন সংখ্যা নির্ণয়। যদি যৌগটা মুক্ত শিকল হয় তাহলে হচ্ছে সিগমা বন্ধন সমান সমান মোট পরমাণু -1।
যদি যৌগটা মুক্ত শিকল হয় তাহলে সিগমা বন্ধন সংখ্যা সমান সমান হচ্ছে মোট পরমাণু -1। যেমন ধরো আমার কাছে এরকম একটা যৌগ দিল C5H12, এই যৌগে C5H12 এই যৌগে কতগুলা সিগমা এবং কতগুলা পাই আছে। তো নর্মালি আমরা যেটা করি যে সেটা হচ্ছে যে এরকম হচ্ছে এই যৌগটার আগে গঠন অঙ্কন করি, যৌগটার গঠন অঙ্কন করি। গঠন অঙ্কন করি, গঠন অঙ্কন করার পর দেখো এখানে এই যে প্রত্যেকটা বন্ধনে এখানে যতগুলা বন্ধন আছে সবগুলা একক বন্ধন না, যত একক বন্ধন আছে সব একক বন্ধনই হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এখন এখানে সবগুলো একক বন্ধন, তার মানে এরা সবাই সিগমা। কয়টা আছে কোনো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে এখানে সিগমা বন্ধন কয়টা হয়েছে? টোটাল 16টা। তো এইভাবে আসলে গঠন অঙ্কন করে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের অনেক বেশি সময় লাগবে। তো এই জন্য আমাদের দেখো এখানে মোট কয়টা পরমাণু আছে? 5টা কার্বন 12টা হাইড্রোজেন। মোট পরমাণু কয়টা? তাহলে মোট পরমাণু হচ্ছে 17 -1, তাহলে কত হচ্ছে? 16। তার মানে এই যৌগে সিগমা বন্ধন আছে কয়টা? 16টা। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা নির্ধারণ করতে পারি, সিগমা বন্ধনের সংখ্যা যদি যৌগটা মুক্ত শিকল হয়। ঠিক আছে, এখন দেখো এইখানে অনেক সময় এটা যৌগ দিয়ে বলে তোমার কার্বন কার্বন সিগমা কয়টা বা কার্বন 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 হাইড্রোজেন সিগমা কয়টা। ঠিক আছে, যৌগটা যদি মুক্ত শিকল হয় তাহলে কার্বন কার্বন সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে কার্বন সংখ্যা থেকে 1 কম। যদি কার্বন কার্বন সিগমা বের করতে বলে, একটা যৌগ দিয়ে যদি আমাকে কার্বন কার্বন সিগমা বের করতে বলে, তাহলে যৌগের মধ্যে যতগুলা কার্বন থাকবে, যৌগটা যদি মুক্ত শিকল হয়, যৌগটা যদি মুক্ত শিকল হয় তাহলে যৌগে যতগুলা কার্বন থাকবে তার চেয়ে 1 কম হবে হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ধন। তাহলে এই যৌগে কার্বন আছে কয়টা? যৌগে কার্বন আছে 5টা, তার মানে কার্বন কার্বন সিগমা আছে কয়টা? 5 - 1 অর্থাৎ 4টা। যেমন দেখো এই যে কার্বন কার্বন 1টা, কার্বন কার্বন 2টা, কার্বন কার্বন 3টা, কার্বন কার্বন 4টা। তাহলে এখানে কার্বন কার্বন সিগমা বন্ধন কোনগুলো? এই যে এগুলো হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ধন। এই 5টা হচ্ছে 5টা কার্বনে 4টা কার্বন কার্বন সিগমা বন্ধন। যদি মুক্ত শিকল হয় তাহলে কার্বন কার্বন সিগমা বন্ধন হচ্ছে কার্বন সংখ্যা -1। আর যদি পরীক্ষায় প্রশ্ন করে যে কার্বন হাইড্রোজেন সিগমা কয়টা, কার্বন হাইড্রোজেন সিগমা, তাহলে যতগুলো যৌগে যতগুলো হাইড্রোজেন আছে ঠিক ততগুলা কার্বন হাইড্রোজেন সিগমা। ঠিক আছে, যদি প্রশ্ন করে যে কতগুলা কার্বন হাইড্রোজেন সিগমা আছে, তাহলে যতগুলা হাইড্রোজেন ততগুলা হাইড্রোজেন সিগমা। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত কার ক্ষেত্রে আমরা পড়লাম? আমরা পড়লাম হচ্ছে মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে। আমরা কার ক্ষেত্রে পড়ছি? আমরা পড়তেছি হচ্ছে মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে। ঠিক আছে, আর পাই বন্ধন কিভাবে নির্ণয় করব? পাই বন্ধন, পাই বন্ধনের জন্য মনে রাখবা যে একটা দ্বিবন্ধন মানে একটি পাই। পাই বন্ধনের সংখ্যা মনে রাখবা মানে হচ্ছে একটি দ্বিবন্ধন সমান সমান হচ্ছে একটি পাই, একটি ত্রিবন্ধন সমান সমান হচ্ছে 2টি পাই। এখন যৌগে যতগুলা পাই থাকবে, যতগুলা সিগমা থাকবে সেটা দ্বারা এটাকে গুণ করতে হবে। যতগুলা দ্বিবন্ধন বা যতগুলা পাই বন্ধন থাকবে ততগুলা সিগমা এবং পাই হবে। ঠিক আছে, তাহলে মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে মোট সিগমা বন্ধন সংখ্যা কি? মোট পরমাণু -1। মুক্ত শিকল যৌগে সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে মোট পরমাণু -1। তো এখানে অনেক সময় প্রশ্ন করতে পারে কার্বন মুক্ত শিকল যৌগ দিয়ে প্রশ্ন করতে পারে যে কার্বন কার্বন সিগমা বন্ধন কয়টা। মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে প্রশ্ন করতে পারে যে কার্বন কার্বন সিগমা বন্ধন কয়টা। তো কার্বন কার্বন সিগমা হচ্ছে মোট যতগুলা কার্বন আছে তার চেয়ে একটা কম, মোট যতগুলা কার্বন আছে তার চেয়ে একটা কম হচ্ছে কার্বন কার্বন সিগমা। আর যদি তোমাকে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন সিগমার কথা বলে, যদি তোমাকে কার্বন হাইড্রোজেন সিগমার কথা বলে, তাহলে যতগুলা হাইড্রোজেন আছে ততগুলা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন হবে। ঠিক আছে, আচ্ছা একজন বলল হচ্ছে ভাই 1 বিয়োগ করা হলো কেন? কারণ দেখো এই যে এই কার্বনের সাথে এই কার্বনের সরাসরি কোনো বন্ধন না থাকার কারণে আমি 1 বিয়োগ করছি। এই শেষ কার্বনের সাথে শুরুর কার্বনের সরাসরি বন্ধনটা না থাকার কারণে 1 বিয়োগ করতে হয়, এই জন্য একটা বন্ধন কম হয়। ঠিক আছে, এখন ক্লিয়ার ভাইয়া যে কেন 1 বিয়োগ করতে হয়? হ্যাঁ, পায়ের উদাহরণ দেন। পায়ের উদাহরণ আমি অবশ্যই দিব। তার আগে তোমরা হচ্ছে এই যে যেটুকু লেখা আছে এইটুকুর যদি কারো দরকার হয় তাহলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি মুছে দিচ্ছি। যদি কারো স্ক্রিনশট দেওয়ার দরকার হয় তাহলে স্ক্রিনশট দিয়ে নাও, তারপর আমি মুছে পায়ের উদাহরণ দিচ্ছি।
আচ্ছা ডান, ঠিক আছে। আচ্ছা ধরো আমাকে একটা যৌগ দিল এরকম CH3CN, এই যৌগে কয়টা সিগমা আছে কয়টা পাই আছে, এই যৌগটাতে কয়টা সিগমা আছে কয়টা পাই আছে। তো এখন দেখো যৌগটা যদি আমরা গঠন অঙ্কন করি তাহলে যৌগটার গঠন অনেকটা এইরকম হয়, ঠিক আছে, এটা হচ্ছে যৌগের গঠন। তো এখন দেখো এই যৌগে কয়টা সিগমা আছে, তাহলে এখানে তিনটা বন্ধন, তিনটার মানে এইটাও আমার পাই বন্ধন, এইটাও পাই বন্ধন, শুধু এই মাঝখানের যেটা এটা হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে। তাহলে এখানে একটা সিগমা, এটা একটা, দুইটা, এটা একটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল সিগমা আছে কয়টা, তাহলে টোটাল সিগমা আছে হচ্ছে পাঁচটা, আমার কাছে টোটাল সিগমা আছে পাঁচটা। তার মানে এই যৌগে সিগমা হচ্ছে কয়টা, সিগমার সংখ্যা হচ্ছে 5। তো এটা আমরা এইভাবে না করে আমরা এখানে পরমাণু কয়টা আছে, একটা, তিনটা, চারটা, চারটা একটা, পাঁচটা, পাঁচটার একটা, 6টা। তাহলে যৌগটা যেহেতু মুক্ত শিকল তাহলে সিগমার সংখ্যা হচ্ছে মোট পরমাণু -1, তার মানে এখানে সিগমা হচ্ছে 5টা। আর পাই কয়টা আছে, পাই বন্ধন কয়টা আছে। তো এখন দেখো এখানে ত্রিবন্ধন আছে না, এখানে ত্রিবন্ধন কয়টা আছে, এখানে ত্রিবন্ধন আছে হচ্ছে, ত্রিবন্ধন কয়টা আছে এখানে, এখানে ত্রিবন্ধন আছে হচ্ছে একটা, আর একটা ত্রিবন্ধন মানে কয়টা পাই, 2টা, তার মানে এখানে পাই বন্ধন আছে 2টা, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা ঠিক আছে, এটা একটা হচ্ছে উদাহরণ পাই বন্ধনে, এটা হচ্ছে একটা উদাহরণ যে এই যৌগে কয়টা পাই আছে কয়টা ইয়ে আছে। ভাইয়া চ্যাপ্টার শেষ না করে যাবেন না, আমি তো চ্যাপ্টার শেষ করে যাবো রে ভাইয়া, চ্যাপ্টার শেষ করার জন্যই তো আসছি। কিন্তু আমি যদি তোমাদের মতো করে চ্যাপ্টার শেষ করতে চাই বা তোমরা যেভাবে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, ওভাবে যদি আমি ক্লাস করতে চাই আমার সারা রাত ক্লাস নিলেও চ্যাপ্টার শেষ হবে না, ঠিক আছে। তোমরা যেভাবে বলতেছো যে ভাই চ্যাপ্টার শেষ, আমি যদি চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকস বাই টপিকস ধরে ধরে তোমাকে বুঝাইতে হয় তাহলে আজকে সারা রাত ক্লাস নিলেও ভাইয়া তোমার ক্লাস শেষ হবে না, ঠিক আছে। সো যেই টপিকসগুলো আমার দরকার সেইগুলো আমি বুঝাই দিচ্ছি, ওই আর বাকিগুলো তোমরা হচ্ছে নিজেরা পড়বা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা উদাহরণ যে একটা সিগমার পাই, ঠিক আছে। তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি, এটা মুছে আমি আরেকটা লাস্ট এখানে আরেকটা উদাহরণ দেখাচ্ছি, দিয়ে আমি এখানটা এটা শেষ করছি, ঠিক আছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে এটাকে শেষ করছি, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি। ধরো আমার এই যৌগটা দিল, এই যৌগ দিয়ে বললো এই যৌগে কতগুলা সিগমা এবং কতগুলা পাই আছে, এই যৌগে কতগুলা সিগমা এবং কতগুলা পাই আছে, আমাকে সেটা লিখতে। ভাইয়া ওখানে টি থাই বন্ধন মানে পাই বন্ধন হচ্ছে ওখানে পাই বন্ধন, কারণ ডাবল বন্ড ট্রিপল বন্ড যত একক বন্ধন আছে সবগুলা সিগমা, আর একের অধিক যে বন্ধন আছে সেগুলা হচ্ছে পাই, ঠিক আছে। সকল একক বন্ধন সিগমা আর একের অধিক যতগুলো থাকে সবগুলো হচ্ছে পাই। তাহলে এই যোগের সিগমা, সিগমা কাউন্ট করার উপায় কি, মোট পরমাণু, এই যোগে মোট কয়টা পরমাণু আছে, 3টা, একটা 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এখানে পরমাণু আছে 12, তার মানে 12 - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 11, তার মানে এখানে সিগমা বন্ধন আছে হচ্ছে 11টা। এই যোগে সিগমা বন্ধন আছে কয়টা, এই যোগে সিগমা বন্ধন আছে হচ্ছে 11টা। আর এখানে পাই কয়টা আছে, দেখো পাই বন্ধন, তো আমরা জানি কি যে সকল একক বন্ধন হচ্ছে সিগমার, একের অধিক বন্ধন মানে হচ্ছে পাই বন্ধন, সকলে একের অধিক বন্ধন মানে হচ্ছে পাই বন্ধন। তো এই জায়গাটায় এই প্রশ্নটার ক্ষেত্রে তোমরা সবাই ভুল করো যে তোমরা চোখের সামনে শুধু একটা পাই দেখো, দেখে একটা দ্বিবন্ধন তার মানে একটা পাই, কিন্তু এই যে এই অণুটা আছে এর গঠনটা কেমন, এর গঠনটা অনেকটা হচ্ছে এরকম C ডাবল বন্ড ও বন্ড H, এই জায়গাটা তোমরা ভুলে যাও। তোমরা যখন পরীক্ষা দিতে যাও তখন এই যে এর এইখানে যে একটা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকে এটার কথা ভুলে যাও, শুধু এই দ্বিবন্ধন চিন্তা করে পায়ের সংখ্যাটা 1 লিখে দাও, কিন্তু আসলে এখানে পায়ের সংখ্যা 1 হবে না। কেন হবে না, কারণ এইখানে একটা দ্বিবন্ধন, এইখানে একটা দ্বিবন্ধন, আর আমরা জানি যে একের অধিক বন্ধন মানে পাই বন্ধন, তার মানে এইখানে একটা সিগমা একটা পাই, এখানে একের অধিক বন্ধন তার মানে একটা সিগমা একটা পাই, তার মানে এখানে যদি এটা সিগমা হয় এটা পাই, সেমভাবে এখানে এটা যদি সিগমা হয় তাহলে এটা হবে পাই। তাহলে একটা দ্বিবন্ধন মানে কয়টা পাই, একটা দ্বিবন্ধন মানে একটা পাই, তাহলে এখানে দ্বিবন্ধন কয়টা আছে, 2টা, তার মানে পাই বন্ধন হচ্ছে 2টা, ঠিক আছে। ক্লিয়ার, এখন পাই বন্ধন ক্লিয়ার। আচ্ছা দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে থাকলে পাই কেমন হবে আমি দেখাই দিচ্ছি ভাইয়া, অবশ্যই আমি দেখাবো, দেখাই দিচ্ছি, ঠিক আছে।
এই যৌগের ক্ষেত্রে তোমাকে সিগমা এবং পাই কাউন্ট করতে বলছে, এই যৌগটার ক্ষেত্রে তোমাকে সিগমা এবং পাই দুইটাই কাউন্ট করতে বলছে। তাহলে করো, সিগমা বন্ধন কি মোট পরমাণু -1, সিগমা বন্ধন হচ্ছে মোট পরমাণু -1। তাহলে মোট কয়টা? 3টা, একটা 4টা, 5টা 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11 - 1 সমান সমান হচ্ছে 10টা। সিগমা বন্ধন আছে কয়টা? 10টা। একক বন্ধন মানে সিগমা আছে 2টা। এখন দেখো এইখানে পাই কয়টা আছে, তাহলে এখানে পাই কাউন্ট করতে গেলে দ্বিবন্ধন ত্রিবন্ধন কই আছে সেটা দেখতে হবে। যেমন এইখানে এই যে মূলকটা, এই মূলকটার গঠন হচ্ছে C ডাবল বন্ড O, আর এইটার যে গঠন, এর সায়ানাইডের গঠন হচ্ছে C ট্রিপল বন্ড N। তাহলে এখানে এইটা হচ্ছে পাই, এটা হচ্ছে সিগমা এই সায়ানাইডে, আর এখানে হচ্ছে এটাও পাই, এটাও পাই, শুধু মাঝখানের এটা হচ্ছে আমার সিগমা। তাহলে একক দ্বিবন্ধন মানে হচ্ছে একটা পাই, তাহলে এখানে দ্বিবন্ধন আছে, তাহলে একটা পাই প্লাস একটা ত্রিবন্ধন আছে, তাহলে ত্রিবন্ধন মানে কয়টা পাই? 2টা, তার মানে হচ্ছে 1 + 2 সমান সমান কত? তার মানে এখানে টোটাল পাই বন্ধন কয়টা আছে? পাই বন্ধন আছে হচ্ছে 3টা। ঠিক আছে, এখন ক্লিয়ার সবাই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে থাকলে কিভাবে বের করব? ঠিক আছে, তাহলে হচ্ছে মুক্ত শিকলের ক্ষেত্রে সিগমা বন্ধন পাই বন্ধন বুঝে গেলাম। বদ্ধ শিকলের ক্ষেত্রে পায়ের রোল সেম, খালি হচ্ছে বদ্ধ বা চাকরিক শিকলের ক্ষেত্রে সিগমা হচ্ছে মোট পরমাণু, বদ্ধ শিকল বা চাকরিকের ক্ষেত্রে সিগমা বন্ধন মানে হচ্ছে মোট পরমাণুর সংখ্যা, বদ্ধর ক্ষেত্রে মানে হচ্ছে সিগমা পরমাণু হচ্ছে মোট পরমাণুর সংখ্যা। আর পায়ের নিয়ম মুক্ত আর মানে বদ্ধ দুইটার ক্ষেত্রে সেম। পাই হচ্ছে মুক্ত এবং বদ্ধ দুইটাই সেম, শুধুমাত্র এইখানে হচ্ছে সিগমারটা একটু ঝামেলা। সিগমা হচ্ছে যদি মুক্ত শিকল হয় তাহলে -1, আর মোট যদি বদ্ধ শিকল হয় তাহলে সিগমার ক্ষেত্রে শুধুমাত্র পাই বন্ধন হচ্ছে মোট পরমাণুর সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে খালি সূত্রের মধ্যে ব্যতিক্রম। এখন তোমাদের কথা হচ্ছে যে ভাই যৌগটা মুক্ত শিকল না বদ্ধ শিকল, এটা তোমাদের প্রশ্ন আসে সবার মনের মধ্যে যে ভাই কিভাবে করতে হবে। ঠিক আছে, তো দেখো একটা যৌগ যদি সরল শিকল বা মুক্ত শিকল হবে কিনা এটা আসলে আমাকে প্রশ্নে বলে দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে প্রশ্নে বলে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিবে যে যৌগটা মুক্ত শিকল না বদ্ধ শিকল। যদি কখনো বলা না থাকে তখন তোমাকে ডিনোট করতে হবে। তো ডিনোট করার উপায় হচ্ছে যৌগটা যদি বেনজিনের যে সাধারণ সংকেত আছে, বেনজিনের যে সাধারণ সংকেত আছে এটাকে যদি মান্য করে, বেনজিনের সাধারণ সংকেতকে যদি কেউ মান্য করে তাহলে যৌগটা হবে হচ্ছে চাকরিক। আর যদি বেনজিনের সাধারণ সংকেতকে মান্য না করে তাহলে যৌগটা তুমি সরল শিকল ধরে হিসাব করলেই হবে। ঠিক আছে, যৌগটা যদি বেনজিনের সাধারণ সংকেতকে মান্য করে তাহলে এটা হবে হচ্ছে চাকরিক যৌগ, আর যদি বেনজিনের সাধারণ সংকেতকে মান্য না করে তাহলে সেটা হবে মুক্ত শিকল। যেমন যৌগটার সংকেত যদি CnH2n-6, যেখানে n = 6, 7 থেকে অর্থাৎ 6 থেকে শুরু করে যে কোনো সংখ্যা, এই সংকেতটাকে যদি কেউ মান্য করে তবে তাকে আমরা অবশ্যই চাকরিক ধরবো। আর অন্য সকল ক্ষেত্রে আমাকে চাকরিক বা মুক্ত শিকল কি হবে সেটা পরীক্ষায় বলে দিবে। ঠিক আছে, অন্য সকল ক্ষেত্রে চাকরিক না মুক্ত শিকল কোনটা যৌগ সেটা অবশ্যই বলে দিবে, কিন্তু এই সংকেতটার ক্ষেত্রে যদি যৌগের সংকেতটা এটা হয় তাহলে চাকরিক বা মুক্ত শিকল বলে দিবে না। যেমন C6H2n+6 এটা যদি হয় তাহলে এটা বলে দিবে না। যেমন আমি যদি বলি যে এরকম C7H8 এই যৌগে কয়টা সিগমা আছে, কতগুলা পাই আছে, এই যৌগে কতগুলা সিগমা আছে এবং কতগুলা পাই আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে দেখো ভাই এই যৌগটা কি এই সংকেতটাকে মান্য করে, এই যৌগটা কি এই সংকেতটাকে মান্য করে? যদি করে তাহলে তার মানে এই যৌগটার মধ্যে একটা বেনজিন চক্র আছে, এই যৌগের মধ্যে একটা বেনজিন চক্র আছে, এই যে বেনজিন চক্র। তাহলে বেনজিন চক্রে 6টা কার্বন যায়, হাইড্রোজেন কয়টা যায়? এই যে এই যৌগটার গঠন হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই যৌগটা যেহেতু চাকরিক তাহলে সিগমা বন্ধন কয়টা? এই যৌগে মোট পরমাণু 7 আর 8 15, তার মানে এখানে সিগমা বন্ধন আছে 15টা। আর পাই বন্ধন কয়টা আছে? দেখো বেনজিনে 3টা দ্বিবন্ধন থাকে তাই না, তার মানে এখানে পাই বন্ধন আছে হচ্ছে
3টা, ঠিক আছে। এইভাবে হচ্ছে সিগমা আর পাই তোমরা বের করে নিবা, পারবা না? এভাবে হচ্ছে তোমরা সিগমা এবং পাই নির্ণয় করে নিবা পরীক্ষায়, পারবা না তোমরা? এই যে আরেক পণ্ডিতে কমেন্ট করছে 14, এটা কি মুক্ত শিকল না চাকরিক শিকল? এটা একটা বদ্ধ শিকল বা চাকরিক যোগ। চাকরিক যোগের ক্ষেত্রে সিগমা বন্ধন হচ্ছে মোট পরমাণু, এবং চাকরিক হওয়ার সূত্র আমি লিখে দিছি যে কোন শর্তে আসলে এটা চাকরিক হবে। যদি সাধারণ সংকেত CnH2n-6 হয় তাহলে সে চাকরিক হবে, অবশ্যই চাকরিক হবে, এবং তার মধ্যে বেনজিন বলয় থাকবে। এখন n এর মান যদি 6 এর সরল গণিতক হয়, n এর মান যদি 6 এর সরল গণিতক, যেমন 6, 12, 18 এরকম 6 এর সরল গণিতক হয়, তাহলে চক্রের সংখ্যা বাড়বে। প্রতি 6 এর যত নাম্বার গণিতক ততগুলা বেনজিন চক্র। যেমন 6 শুধু যদি 6 থাকে তাহলে 6 এর কত গণিতক? 1 গণিতক, তার মানে একটা চক্র। যদি 12 থাকে, 6 এর কত গণিতক? দ্বিগুণিতক, তার মানে চক্র থাকবে 2টা। ওইভাবে তোমাকে হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের সিগমা এবং পাই বন্ধন সংখ্যা নির্ণয় ক্লিয়ার। আমি এটা মুছে দিচ্ছি, কারো যদি স্ক্রিনশট দেওয়ার দরকার হয় একটু স্ক্রিনশট দিয়ে নাও। একটু কষ্ট করবা, একটু নিচে যায়, একটু এক গ্লাস পানি নিয়ে আসো না, গলাটা শুকায় গেছে তো। পারবো, ক্লিয়ার, ঠিক আছে। যদি তোমাদের সবার ক্লিয়ার থাকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী টপিক শুরু করতে পারি। যাদের স্ক্রিনশট দেওয়া দরকার স্ক্রিনশট দিয়ে নাও তাড়াতাড়ি। স্ক্রিনশট দিছো সবাই? সবার যদি স্ক্রিনশট দেওয়া হয়ে থাকে তাহলে আমি হচ্ছে মুছে আমার হচ্ছে পরবর্তী টপিকস আমি শুরু করতে পারি। ঠিক আছে, আমাদের পরবর্তী টপিকস হচ্ছে সংকরায়ন। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে সংকরায়ন। একটা যৌগের সংকরায়ন কিভাবে নির্ণয় করব। প্রথমে আসো আমরা শিখি হচ্ছে অজৈব যৌগের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে আমরা শিখবো হচ্ছে অজৈব যৌগের ক্ষেত্রে। অজৈব যৌগের ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে আমার x এর মান নির্ণয় করতে হবে। x = ½ v + m - চার্জ, ঠিক আছে। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। x এর ভ্যালুগুলো এরকম আসবে 2, 3, 4, 5, 6, 7, যে কোনো কিছু হতে পারে। যদি x এর মান 2 হয় তাহলে sp, যদি 3 হয় sp2, 4 হইলে sp3, 5 হইলে sp3d, 6 হইলে sp3d2, 7 হইলে sp3d3 বা হচ্ছে d3sp3, d2sp3, dsp3। সে সংকরায়নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? x এর ভ্যালুগুলা বের করতে হবে। সংকরায়নের ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে x এর মান বের করতে হবে। x এর মান থেকে আমরা হচ্ছে সংকরায়ন নির্ধারণ করতে পারবো আসলে কার মধ্যে কি ধরনের সংকরায়ন হবে, ঠিক আছে। তো দেখো আমাদের সূত্র কি, x বের করার সূত্র হচ্ছে x = ½ v + m - চার্জ। x = ½ v + m - চার্জ। আমি দেখছি ক্লাসটা শেষ করে, ঠিক আছে। তো এখন আমার ভি আর এম এর পরিচয় জানতে হবে। ঠিক আছে, ভি হচ্ছে যে মৌলর বা যে পরমাণুর সংকরায়ন নির্ধারণ করব ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। ভি হচ্ছে যার সংকরায়ন নির্ণয় করব তার যোজ্যতা ইলেকট্রন, প্লাস এম হচ্ছে যার সংকরায়ন নির্ণয় করব তার সাথে একযোজী পরমাণুর সংখ্যা। ভি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যে পরমাণুর সংকরায়ন বের করব তার যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। আর এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস চার্জ। চার্জ তো আমরা জানি যে চার্জ পজিটিভও হতে পারে
নেগেটিভও হতে পারে, ঠিক আছে। এই সূত্রে বসায় আমরা হচ্ছে সংকরায়ন নাম্বার এক্স এর ভ্যালু বের করব। এক্স যদি বের করতে পারি তাহলে এক্স এর মান অনুসারে আমরা এখান থেকে সংকরায়ন নির্ধারণ করব, ঠিক আছে। যেমন দেখো আমাকে বলতে পারে যে হচ্ছে PCl5, এই যৌগের সংকরায়ন, এই যৌগে PCl5 এ ফসফরাসের সংকরায়ন কত, PCl5 এ ফসফরাসের সংকরায়ন কত, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। PCl5 এ ফসফরাসের সংকরায়ন কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমার কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে এক্স এর ভ্যালু বের করা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি, হাফ, সূত্র হচ্ছে ভি কত, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। তো ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কত, ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কত, ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5 প্লাস এম কি, এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। তো ফসফরাসের সাথে কে যুক্ত আছে, ফসফরাসের সাথে যুক্ত আছে হচ্ছে ক্লোরিন। ফসফরাসের সাথে কে যুক্ত আছে, ফসফরাসের সাথে যুক্ত আছে হচ্ছে ক্লোরিন। তো দেখো ভাই ক্লোরিনের যোজনী কত, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তার মানে ক্লোরিন একযোজী, তাই না। তো একযোজী পরমাণু কয়টা আছে, ক্লোরিন আছে 5টা, 5 কোনো চার্জ আছে নাই, তার মানে 0, অর্থাৎ হাফ, 5 + 5 মানে 10, 10/2 মানে কত 5, তাই না। তাহলে এক্স এর মান যদি 5 হয় তাহলে সংকরায়ন কি হবে, sp3d, তার মানে PCl5 এ ফসফরাসের সংকরায়ন কি, sp3d, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা একটা গেল। তারপর আসো আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখি, কার্বন ডাইঅক্সাইড এ প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে প্রথমে আমরা বের করব হচ্ছে কার্বনের সংকরায়ন। কার্বন ডাইঅক্সাইডে কার সংকরায়ন বের করব, আমরা প্রথমে বের করব হচ্ছে কার্বনের। তার মানে আমার কাজ কি, এক্স এর মান বের করা। কার্বনে বের করতে গেলে আমাকে কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি, হাফ, তারপরে সূত্র কি, ভি কি, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে যার নির্ণয় করব, কার নির্ণয় করব, কার্বনের যোজ্যতা ইলেকট্রন। কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত, কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। কার্বনের সাথে কে যুক্ত আছে, কার্বনের সাথে যুক্ত আছে হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তো অক্সিজেন ছাড়া কি কার্বনের সাথে আর কেউ আছে, নাই, তার মানে কার্বনের সাথে যে যুক্ত আছে তার যোজনী কত, 2। তো আমার তো লাগবে একযোজী সংখ্যা, তো একযোজী তো আসলে নাই, তার মানে এটা 0, চার্জ কত, এটাও 0, তার মানে হচ্ছে কত, এক্স এর ভ্যালু 2, এক যদি 2 হয় তাহলে সংকরায়ন কি, sp, তার মানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সংকরায়ন হচ্ছে sp, ঠিক আছে। তো সেম ভাবে আমি যদি কার্বন ডাইঅক্সাইডে যদি অক্সিজেনের বের করতে চাই, কার্বন ডাইঅক্সাইডে যদি অক্সিজেনের সংকরায়ন বের করতে যাই, কার বের করব, কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের সংকরায়ন। তাহলে অক্সিজেনের সংকরায়নের ক্ষেত্রে ফার্স্ট কাজ কি, আমার এক্স এর ভ্যালু বের করা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হাফ, ভি মানে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, কার যোজ্যতা ইলেকট্রন, যার সংকরায়ন নির্ণয় করবো। তাহলে কার নির্ণয় করব, আমরা নির্ণয় করব হচ্ছে অক্সিজেনের। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। অক্সিজেনের সাথে কে যুক্ত আছে, কার্বন। কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী হচ্ছে 4, 2 বা 4, তার মানে সে একযোজী না, তাহলে একযোজীও 0 মাইনাস 0, তাহলে কত হচ্ছে, হাফ ইন্টু 6, তার মানে হচ্ছে 3, যদি 3 হয় তাহলে সংকরায়ন কি, sp2। তার মানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সংকরায়ন হচ্ছে sp আর অক্সিজেনের সংকরায়ন হচ্ছে sp2, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কার্বনের কিভাবে সংকরায়ন, একটা মৌলের ক্ষেত্রে, একটা যৌগের ক্ষেত্রে কিভাবে সংকরায়ন বের করা যায়, করতে পারবো না। একটা যৌগের ক্ষেত্রে আমরা কিভাবে সংকরায়ন বের করা যায়, করতে দিলে আমরা করতে পারবো না। ঠিক আছে, কি লিখছে এটা, আচ্ছা তাহলে আমরা আশা করি এরা সবাই পারবা। এখন আসা হচ্ছে আমরা যদি আয়নের ক্ষেত্রে, আমরা একটু আয়ন দু একটা আয়নের ক্ষেত্রে একটু দেখি, এগুলো তো হচ্ছে মৌলের ক্ষেত্রে গেল, ঠিক আছে। এখন আমরা একটু ট্রাই করবো হচ্ছে আয়নের ক্ষেত্রে, যদি আয়ন দেওয়া থাকে তাহলে কিভাবে করব, ঠিক আছে। যদি আয়ন দেওয়া থাকে, যেমন ধরো আমাকে বললো অ্যামোনিয়াম আয়ন, এর ক্ষেত্রে এই অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের সংকরায়ন, অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের সংকরায়ন, খুব ডিস্টার্ব করছে না এটা।
কমেন্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, নাইট্রোজেন তাহলে আমরা জানি কি x ইজ ইকুয়াল টু হাফ বি, বি মানে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত 5, তার মানে 5 প্লাস নাইট্রোজেনের সাথে কে যুক্ত আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তার মানে হচ্ছে 5 প্লাস 1 মানে 5 প্লাস হাইড্রোজেন কয়টা আছে 4টা, তার মানে 4 মাইনাস 4 চার্জ কত প্লাস 1, তার মানে প্লাসে মাইনাসে কি -1, তাহলে কত হচ্ছে 5 প্লাস 4 মানে 9 মাইনাস 1 মানে 8, 8/4 মানে হচ্ছে হাফ, 2 মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে সংকরায়ন কি sp3, তার মানে নাইট্রোজেনে অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের সংকরায়ন হচ্ছে। ভাই বি এর মান কিভাবে নির্ণয় করবা, ভাই বি এর মান তো হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস থেকে, যোজ্যতা স্তরের যে ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে যোজ্যতা স্তরের যে ইলেকট্রন, তো যোজ্যতা স্তরের ইলেকট্রন কি, যোজ্যতা স্তরের ইলেকট্রন হচ্ছে সবার বাইরের শেলে যে ইলেকট্রন থাকে, এটা ইলেকট্রন বিন্যাস থেকে নির্ণয় করতে হবে। আর সবচেয়ে শর্টকাট উপায় হচ্ছে ভাই যার গ্রুপ নাম্বার যত তার সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা তত, যার গ্রুপ নাম্বার যত তার বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাও তত। শুধু পি ব্লক মৌল হইলে তাদের গ্রুপ সংখ্যা থেকে 10 বাদ দিয়ে দিতে হয়। যদি মৌলগুলা পি ব্লকের হয় অর্থাৎ 13 থেকে 17-র মধ্যে হয়, তাহলে ওদের ক্ষেত্রে 13 থেকে বা 14 যাই আছে তার থেকে 10 বাদ দিলে যে সংখ্যাটা থাকে সেটা আসলে বি এর মান। ঠিক আছে, একযোজী পরমাণু হচ্ছে ভাই যাদের পরমাণু, যে সকল পরমাণুর যোজনী এক তাদের হচ্ছে তারা হচ্ছে একযোজী। তাহলে এটার পাইলাম sp3। ধরো আমাকে পরীক্ষা দিলে SO4 2 - A সালফার, SO4 2 - A সালফারের সংকরায়ন, তাহলে সালফারের ক্ষেত্রে আমার কি করতে হবে x বের করতে হবে, x ইজ ইকুয়াল টু কি হাফ ভি। তো সালফার পর্যায় সারণী কত নাম্বার গ্রুপে আছে, সালফার পর্যায় সারণীর 16 নাম্বার গ্রুপে আছে, তাই না? তাহলে সালফারের যোজ্যতা ইলেকট্রন কত হবে 6, তাহলে সালফারের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6 প্লাস সালফারের সাথে কে যুক্ত আছে, সালফারের সাথে অক্সিজেন যুক্ত আছে, অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে দ্বিযোজী আমার দরকার হচ্ছে একযোজী, তার মানে একযোজী নাই, মাইনাস চার্জ কত, চার্জ হচ্ছে এখানে সালফারের চার্জ কত SO4 2 তাই না, সালফারের হচ্ছে SO4 2 তার মানে চার্জ হচ্ছে -2, চার্জ হচ্ছে -2, তাহলে আমার এখানে একটা মাইনাস আছে আর চার্জের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে 6 আর 2 8, 8/2 মানে হচ্ছে 4, 4 হলে সংকরায়ন কি sp3। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা হচ্ছে সংকরায়ন বের করতে পারবো না, আয়নের ক্ষেত্রে যদি দেয় তাহলে আমরা করতে পারবো না। হ্যাঁ, যে কোনো আয়নের ক্ষেত্রে আমরা আসলে এভাবে করে নিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি নতুন আরেকটা টপিক শুরু করছি। ঠিক আছে, এইটা মুছে দিচ্ছি, তারপরে হচ্ছে আমরা নতুন করে আবার শুরু করছি আরেকটা একই টপিক্সের সংকরায়নেরই, কিন্তু এই সূত্র দিয়ে আমরা যদি জটিল যৌগেরটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের একটু কঠিন হয়। বা জৈব যৌগে আমরা এখন পড়বো হচ্ছে জৈব যৌগে, জৈব যৌগের সংকরায়ন। জৈব যৌগে আসলে বেসিক্যালি কার, জৈব যৌগে হচ্ছে বেসিক্যালি কার্বনের সংকরায়ন নির্ধারণ করতে হয়। ঠিক আছে, দেখো জৈব যৌগে এখানে অনেকগুলা কার্বন আছে, এই জৈব যৌগে অসংখ্য কার্বন আছে। এখন আমার যে কোনো একটা কার্বন উল্লেখ করে বলতে পারে যে এত নাম্বার কার্বনের অত নাম্বার কার্বনে, এইখানে বিভিন্নভাবে প্রশ্নগুলো আসলে পরীক্ষায় করতে পারে। তো এইখানে যদি আমরা হচ্ছে সূত্র দিয়ে করতে চাই, এইখানে যদি আমরা সূত্র দিয়ে করতে চাই তাহলে দেখো তো তুমি সূত্র দিয়ে ওই যে x = v + m যে সূত্র পড়ছো ওই সূত্র দিয়ে যদি তুমি করতে চাও করতে পারবা, সহজে করা যাবে, কিন্তু তুমি এটা নিজে সহজে বুঝবে না, কঠিন হবে। এই জন্যই জৈব যৌগের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভাই দেখো এই যে কার্বন পরমাণু আছে, এই কার্বনের পাশে কি আছে, শুধুমাত্র একক বন্ধন, একক বন্ধনের পাশে যে কার্বন থাকে তার সংকরায়ন হচ্ছে sp3, একক বন্ধনের পাশে যে কার্বন থাকে তার সংকরায়ন sp3। এটা কি একটা দ্বিবন্ধন, দ্বিবন্ধনের দুই পাশে যে কার্বন থাকে, দ্বিবন্ধনের দুই পাশের কার্বনের সংকরায়ন হচ্ছে sp2, দুই বন্ধনের দুই পাশের কার্বনের সংকরায়ন হয় sp2, একক বন্ধনের পাশের কার্বনের সংকরায়ন হবে sp3, একক বন্ধনের পাশের কার্বনের সংকরায়ন হবে sp3, দ্বিবন্ধনের দুই পাশের কার্বনের সংকরায়ন হবে sp2, দ্বিবন্ধনের দুই পাশের কার্বনের সংকরায়ন হবে sp2।
তাহলে এই কার্বনে কি কোনো দ্বিবন্ধন, এই কার্বনে কি কোনো দ্বিবন্ধন আছে? এই কার্বনটায় কোনো দ্বিবন্ধন নাই, তার মানে এটা একক বন্ধন, তার মানে এটা sp3। আর এটা কি, এটা ত্রিবন্ধন। ত্রিবন্ধনের দুই পাশে যে দুইটা কার্বন থাকবে তাদের প্রত্যেকের সংকরায়ন হবে sp। ত্রিবন্ধনের দুই পাশের কার্বনের সংকরায়ন হবে sp, ঠিক আছে। ত্রিবন্ধনের দুই পাশে যত কার্বন আছে সবারই সংকরায়ন হবে sp। আর এটার পাশে কি আছে, একক বন্ধন, তার মানে এটা আবার হবে sp3, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা জৈব যৌগের ক্ষেত্রে করব। তাহলে দেখো খুব দ্রুত করা যাচ্ছে না? এভাবে যদি আমরা করি তাহলে পরীক্ষার হলে আমরা খুব দ্রুত সংকরায়ন বের করতে পারবো না। যে একক বন্ধনের পাশে একক বন্ধন যদি থাকে, তাহলে কার্বনের যদি শুধু একক বন্ধন থাকে তাহলে sp3। দ্বিবন্ধন থাকলে দুই বন্ধনের দুই পাশে যে দুইটা কার্বন থাকবে তার হাইব্রিডাইজেশন হবে কি, sp2। আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে ত্রিবন্ধনের দুই পাশের কার্বনের সংকরায়ন কি হবে, তার ত্রিবন্ধনের দুই পাশের সংকরায়ন হবে হচ্ছে sp, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা জৈব যৌগের ক্ষেত্রে বের করে নিব। তাহলে পরীক্ষায় আসলে পারবা না? ত্রিবন্ধনের ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে বের করতে পারবা না? ত্রিবন্ধনের ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে তোমরা বের করতে পারবা না? জি ভাই, আচ্ছা। রোকসানা হুঁ ভাইয়া পারবো, তাসনিম হুঁ ভাইয়া পারবো, আচ্ছা সবাই আশা করছি পারবা, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের জৈব যৌগের ক্ষেত্রে। এরপর আসলে ওই যে জটিল যৌগ যখন পড়াইছিলাম তখন আমাকে হচ্ছে একজন বলছিল যে ভাইয়া জটিল যৌগে আসলে কিভাবে শর্টকাটে করা যায়। এখন আসলে আমরা হচ্ছে জটিল যৌগে পড়ি। জটিল যৌগে সংকরায়ন, জটিল যৌগের সংকরায়ন, জটিল যৌগের সংকরায়ন, ঠিক আছে। একটা জটিল যৌগ আমরা যদি চিন্তা করি, সাপোজ চিন্তা করা হচ্ছে, কাকে চিন্তা করবো আমরা? আমরা ধরো এটাকে চিন্তা করি FeCN6 3- 3- পড়াইতে পড়াইতে তোমরা হয়তো বোর হয়ে গেছে, আমরা 4- দিই। আসলে ভাই 3- আর 4- যাই হোক, সংকরায়নে আসলে কোনো ফ্যাক্টরই হয় না, সংকরায়নে আসলে একই থাকে। তো দেখো এই জটিল যৌগ, এখানে এটা জটিল যৌগ, জটিল যৌগের ক্ষেত্রে আমার সংকরায়ন বের করার মূল কাজ হচ্ছে x এর মান বের করা, তাই না? সংকরায়ন বের করা মানে হচ্ছে x এর মানটা বের করা। তো জটিল যৌগের ক্ষেত্রে দেখো x এর মান বের করা আরও সহজ, ওই নর্মালি যে সূত্র পড়ছে ওই সূত্র লাগবে না। এই জটিল যৌগের লিগ্যান্ডকে সায়ানাইড, এই জটিল যৌগের লিগ্যান্ডকে, লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড। তো এই জটিল যৌগে কয়টা সায়ানাইড আছে? 6টা, তার মানে x এর ভ্যালু 6, ঠিক আছে। একটা জটিল যৌগে যতগুলা লিগ্যান্ড থাকবে, মোট যতগুলা লিগ্যান্ড থাকবে সেই সংখ্যাটা হচ্ছে x এর ভ্যালু। আর x যদি 6 হয়, x যদি 6 হয় তাহলে সংকরায়ন কি হয়, sp3d2 বা d2sp3। x এর ভ্যালু যদি 6 হয় তাহলে সংকরায়ন হবে হচ্ছে sp3d2 বা হচ্ছে d2sp3, ঠিক আছে। দুইটাই হতে পারে। তো আসলে এই যৌগের ক্ষেত্রে কোনটা হবে, এই যৌগের ক্ষেত্রে সংকরায়ন কোনটা হবে, sp3d2 নাকি d2sp3? এটা নির্ধারণ করবো হচ্ছে লিগ্যান্ড দেখে, যে সংকরায়নে ডি আগে না ডি পরে, এটা নির্ধারণ করবো হচ্ছে লিগ্যান্ড দেখে। লিগ্যান্ডটা কি শক্তিশালী নাকি দুর্বল? লিগ্যান্ড যদি শক্তিশালী হয় তাহলে ডি আগে, লিগ্যান্ড যদি শক্তিশালী হয় তাহলে ডি আগে, আর লিগ্যান্ড যদি দুর্বল হয় তাহলে ডি পরে। ধাতুর সাথে যে লিগ্যান্ড থাকে, লিগ্যান্ডটা যদি শক্তিশালী হয় তাহলে তার সংকরায়নে ডি আগে আসবে, ডি আগে তার এসপি পরে। আর যদি লিগ্যান্ডটা দুর্বল হয় তাহলে আগে এসপি তারপরে হচ্ছে ডি। তো এখানে লিগ্যান্ডটা কি, লিগ্যান্ডটা হচ্ছে শক্তিশালী, তার মানে সংকরায়ন হবে হচ্ছে d2sp3 নট sp3d2, ঠিক আছে। তাহলে জটিল যৌগের যে কোনো জটিল যৌগ আসলে আমরা এভাবে করতে পারবো না। আচ্ছা দেখো আমরা যদি এইটার ক্ষেত্রে করি তাহলে এটার x এর ভ্যালু কত, টেট্রামিন কপার 2+ x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 4। আর x এর ভ্যালু 4 হলে হাইব্রিডাইজেশন নাম্বার কি হয়, sp3, ঠিক আছে। তাহলে কিন্তু এই যৌগে আসলে sp3 হয় না, এই যৌগে 4 হলে sp সংকরায়ন হচ্ছে sp2d। এই যৌগে সংকরায়ন নাম্বার 4, কিন্তু এই যৌগে সংকরায়ন sp3 হবে না, এই যৌগে সংকরায়ন হবে sp2d, ঠিক আছে। অর্থাৎ আমাদের বইয়ে যতগুলো সংকরায়ন দেওয়া আছে তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যতিক্রম, এটা হচ্ছে একটা ব্যতিক্রম, যে যার সংকরায়ন নাম্বার 4 কিন্তু সংকরায়ন sp3 না, সংকরায়ন হচ্ছে sp2d। এই দিক থেকে এটা হচ্ছে সব ব্যতিক্রম। কারণ হচ্ছে এই যৌগটা যদি সংকরায়নে sp3 হয় তাহলে তার গঠন হয় হচ্ছে চতুস্থলকীয়, কারণ আমরা জানি যে sp3 এর গঠন হচ্ছে চতুস্থলকীয়, কিন্তু এই যৌগের প্রকৃত গঠন হচ্ছে সমতলীয় বর্গাকার। টেট্রামিন কপার 2+ এর কাঠামো হচ্ছে সমতলীয়
বর্গাকার। আর সমতলীয় বর্গাকার তখনই হয় যখন সংকরায়ন হয় sp2d অথবা dsp2, এই জন্য আসলে তার সংকরায়নটা ব্যতিক্রম হয়। ঠিক আছে, এটাই এরকম ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে তার কাঠামো, জ্যামিতিক কাঠামো। ঠিক আছে, কেন এমন হলো বুঝতে পারছো যে কেন আসলে এটা এমন হয়? এটা ব্যতিক্রম হওয়ার এই একটাই কারণ, সেটা হচ্ছে যে তার জ্যামিতিক কাঠামো। আর একজন বলছো ভাই বন্ধন কোণ কিভাবে নির্ণয় করব? ভাই বন্ধন কোণ কিভাবে নির্ণয় করবো এটা তো সংকরায়নের সাথে দেওয়াই আছে, যে সংকরায়ন কি হলে বন্ধন কোণ কি হয়, এটা বই থেকে পড়ে নিবা, ওটা তো আসলে পড়ানোর কিছু নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্যতিক্রম যে কেন হয়। আচ্ছা, তারপরে তোমরা বলো তো এইটাতে কি হয়? NiCO4 নিকেল টেট্রাকার্বিনল, নিকেল টেট্রাকার্বিনল, এর ক্ষেত্রে আসলে কি হবে? এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু 4, কারণ এখানে কার্বনিল হচ্ছে একটা লিগেন্ড। কয়টা লিগেন্ড আছে? 4টা। আর 4 হলে কি হয়? সংকরায়ন হয় হচ্ছে sp3। এই সংকরায়ন যদি হয় তাহলে sp3। ঠিক আছে, তাহলে এটাতে কি আর ব্যতিক্রম হয়েছে? এটা কিন্তু ব্যতিক্রম নাই, অর্থাৎ হাইব্রিডেশন নাম্বারের সাথে সংকরায়নের কোনো ব্যতিক্রম নাই। কিন্তু হ্যাঁ, এটাও একটা ব্যতিক্রম যৌগ, নিকেল টেট্রাকার্বিনল। আমাদের সিলেবাসে যতগুলো জটিল যৌগ আছে তার মধ্যে একটা ব্যতিক্রম জটিল যৌগ। কোন সেন্সে? সেটা হচ্ছে যত জটিল যৌগ আছে সব জটিল যৌগের সংকরায়নে ডি থাকে। যত জটিল যৌগ আছে আমাদের বইয়ে, যতগুলা জটিল যৌগ আছে সবগুলা জটিল যৌগের সংকরায়নে ডি অরবিটাল থাকে, কিন্তু একমাত্র নিকেল টেট্রাকার্বিনল যার মধ্যে কোনো ডি থাকে না। তার মানে ওই সেন্সে কি এটা আবার ব্যতিক্রম না? তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাসে যেগুলো, হ্যাঁ ডি ব্যতীত আরও অনেকগুলো সংকরায়ন আছে, কিন্তু ওইগুলো আমার সিলেবাসে নাই বা পরীক্ষার মধ্যে আসবে না। আমার জাস্ট এইটা মনে রাখতে হবে যে নিকেল টেট্রাকার্বিনল একমাত্র আমার সিলেবাসের জটিল যৌগ যার মধ্যে ডি অরবিটাল নাই। অন্য যত জটিল যৌগ আছে সবগুলো জটিল যৌগের ডি অরবিটাল আছে। এই সেন্সে নিকেল টেট্রাকার্বিনল হচ্ছে ব্যতিক্রম। আর টেট্রামিন কপার 2+ ব্যতিক্রম হচ্ছে এই জন্যই যে তার সংকরায়ন হচ্ছে sp3 হওয়ার কথা, কিন্তু না হয়ে সে sp2d হয়। তার কারণ হচ্ছে সে সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার কাঠামো বজায় রাখার জন্য তার সংকরায়ন sp2d হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সংকরায়ন। সংকরায়নের খুঁটিনাটি যা আছে সব এখানে পড়ানো হয়েছে, এর বাইরে আর সংকরায়নে কিছু নাই। এখন তুমি যদি ভুলে যাও তাহলে তুমি পরীক্ষার হলে আনসার করতে পারবে না, কিন্তু তুমি যদি মনে থাকে তাহলে যত ক্রিটিক্যাল কোশ্চেনই করুক না কেন তুমি এখান থেকে আনসার করতে পারবে, কারণ এর চেয়ে ক্রিটিক্যাল করে আর কি করবে? ক্রিটিক্যাল তো এখানে কিছু করার নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সংকরায়ন। এরপরে এই সংকরায়নের সাথে যত রিলেটেড টার্ম আছে ওগুলো তোমরা বাসায় পড়ে নিবা। ঠিক আছে, আমাদের লাস্ট টপিকস হাইড্রোজেন বন্ধন। আমাদের লাস্ট টপিকস হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন হচ্ছে এক প্রকার দুর্বল বন্ধন। হাইড্রোজেন বন্ধন হচ্ছে, আচ্ছা বুঝছি, সবাই কমেন্ট করছে বুঝছো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, ব্যতিক্রম হয়েও সাধারণ, হয়েও ব্যতিক্রম, ব্যতিক্রম হলেও সাধারণ, এই জিনিসগুলো বিভিন্ন সেন্সে আমাকে আসলে চিন্তা করতে হবে। কারণ পরীক্ষার মধ্যে আমাকে প্রশ্ন যে কখন কোন অ্যাঙ্গেল থেকে দিবে, আমি পড়াবো যে টেট্রামিন কপার 2+ ব্যতিক্রম, তুমি যা দেখবা যে টেট্রামিন অপশন নাই, তখন ব্যতিক্রম আসলে কোন সেন্সে বোঝাইছে সেটা তো তোমাকে ধরতে হবে। যে তোমাকে 3-4টা জটিল যৌগ দিয়ে বলবে যে নিচের কোন জটিল যৌগটি ব্যতিক্রম। এখন সবগুলোই দেখবে যে সবার সংকরায়নে ডি আছে, কিন্তু নিকেল টেট্রাকার্বনিলে তো ডি নাই, তার মানে ওই সেন্সে এটা ব্যতিক্রম। আবার সবারই হচ্ছে সংকরায়ন নাম্বার যা হওয়ার কথা সেখান থেকে টেট্রামিন কপারের হচ্ছে সংকরায়ন নাম্বার ব্যতিক্রম হয়। ঠিক আছে, তো ওইসব বিভিন্ন সেন্সে বিভিন্নটা ব্যতিক্রম হবে। ঠিক আছে, তো আমাদের লাস্টে ওই হাইড্রোজেন বন্ধন, দুইটা পোলার অণুর, আমার ধরো দুইটা পোলার অণু, পানি হচ্ছে একটা পোলার অণু, তাই না? আমরা সবাই জানি যে পানি হচ্ছে একটা পোলার, তাহলে পানির এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। পানির এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। তো একটা পোলার অণুর ধনাত্মক প্রান্তের সাথে অপর আরেকটা পোলার অণুর যদি ঋণাত্মক প্রান্ত আসে, একটা পোলার অণুর ধনাত্মক প্রান্তের সাথে যদি আরেকটা পোলার অণুর ঋণাত্মক প্রান্ত আসে, তখন একটা পোলার অণুর ধনাত্মক অংশের সাথে অপর পোলার অণুর ঋণাত্মক অংশের মধ্যে দুর্বল যে বন্ধন সৃষ্টি হয় সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, একটা পোলার অণুর ধনাত্মক অংশের সাথে, আংশিক ধনাত্মক অংশের সাথে অপর একটা পোলার অণুর আংশিক ঋণাত্মক অংশের মধ্যে যে বন্ধন তৈরি হয়, দুর্বল যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, আর হাইড্রোজেন বন্ধন হচ্ছে দুই প্রকার। হাইড্রোজেন বন্ধন হচ্ছে
দুই প্রকার, একটা হচ্ছে আন্ত আণবিক, একটা হচ্ছে আন্ত আণবিক। হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন হচ্ছে দুই প্রকার, তার একটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। হাইড্রোজেন বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ কোনগুলা, দেখো এইখানে হাইড্রোজেন বন্ধন গঠন হয়েছে কার মধ্যে, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেনের মধ্যে। তো হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা কিন্তু পানির অণু থেকে আসছে, কিন্তু দুইটা পানির অণু কি একই অণু? এইটা পানির একটা অণু, এটা একটা পানির অণু, অর্থাৎ দুইটা আলাদা অণু। তো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু যদি দুইটা ভিন্ন অণু থেকে আসে। হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু যদি দুইটা ভিন্ন অণু থেকে আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। যেমন পানিতে সৃষ্টি হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, অ্যামোনিয়াতে সৃষ্টি হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন ফ্লোরাইডে সৃষ্টি হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। তাহলে আন্তঃআণবিক কি, হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু যদি দুইটা ভিন্ন অণু থেকে আসে, তাহলে সেটাকে বলা হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টারমলিকুলার। আরেকটা হচ্ছে অন্তঃআণবিক, একটা হচ্ছে আন্তঃআণবিক আরেকটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আরেকটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু যদি একই অণু থেকে আসে, হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু যদি একই অণু থেকে আসে, হাইড্রোজেন বন্ধন, দেখো এই যৌগের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে সৃষ্টি হয়েছে, অক্সিজেন এবং হাইড্রোজেনের, এবং অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটাই কি একই অণুর মধ্যে আছে না? হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা কি একই অণুর মধ্যে আছে না? তার মানে হাইড্রোজেন পরমাণুতে আবদ্ধ বা যারা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে দুইটা পরমাণু দুইটা যদি একই অণু থেকে আসে, তাহলে সেটা হচ্ছে অন্তঃআণবিক। আর যদি দুইটা ভিন্ন পরমাণু থেকে আসে, তাহলে সেটাকে বলা হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বন্ধন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আন্তঃআণবিক আরেকটা হচ্ছে অন্তঃআণবিক, ঠিক আছে। অন্তঃআণবিক কারা? অন্তঃআণবিক হচ্ছে দুইটা পরমাণু যদি একই অণু থেকে আসে। আর আন্তঃআণবিক কারা? যদি দুইটা পরমাণু যদি দুইটা ভিন্ন অণু থেকে আসে, সেটাকে বলা হয় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমার হাইড্রোজেন বন্ধন সৃষ্টির কিছু শর্ত আছে, হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তগুলো একটু মনে রাখতে হবে। হাইড্রোজেন বন্ধনের গঠনের শর্তগুলো আমাকে মনে রাখতে হবে। শর্তগুলো কি? দুইটা শর্ত মনে রাখবো। এক হচ্ছে যৌগে হাইড্রোজেন থাকতে হবে, এক নাম্বার শর্ত হচ্ছে যৌগে হাইড্রোজেন থাকতে হবে, এক নাম্বার শর্ত হচ্ছে যৌগে হাইড্রোজেন থাকতে হবে। দুই নাম্বার শর্ত হচ্ছে হাইড্রোজেনকে ফনের সাথে যুক্ত থাকতে হবে। এক নাম্বার হচ্ছে যৌগে হাইড্রোজেন থাকতে হবে, দুই নাম্বার শর্ত হচ্ছে হাইড্রোজেনকে ফন মানে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, ফন মানে হচ্ছে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন। যৌগে হাইড্রোজেন অনেক যৌগেই থাকে, কিন্তু হাইড্রোজেন যদি ফ্লোরিন অক্সিজেন আর নাইট্রোজেন এই তিনজনের সাথে যুক্ত থাকে তবে হাইড্রোজেন বন্ধন গঠন হবে, অন্য ক্ষেত্রে অন্যথায় হাইড্রোজেন বন্ধন কখনোই গঠন হবে না, ঠিক আছে। হাইড্রোজেন বন্ধন হচ্ছে যৌগে, এক নাম্বার শর্ত হচ্ছে যৌগে হাইড্রোজেন থাকতে হবে, দুই নাম্বার শর্ত হচ্ছে হাইড্রোজেনকে ফ্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে যুক্ত থাকতে হবে, তবে তারা হাইড্রোজেন বন্ধন গঠন করবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। হাইড্রোজেন বন্ধন সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে যে হাইড্রোজেন বন্ধন কি? তো হাইড্রোজেন বন্ধনগুলো ভালো করে পড়ে নিবা। আর বাকি যে দু একটা জিনিস আছে আমাদের বইতে, বিভিন্ন যৌগের নামটা আমি সেই হাবিজাবি যেগুলো আছে ওগুলো হচ্ছে তোমরা নিজেরা পড়ে নিবা, ঠিক আছে। ওগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, ওখানে আর বোঝানোর তেমন কিছু নাই, ওগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা, ঠিক আছে। তাহলে তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি হচ্ছে ক্লাস এখানে সমাপ্তি করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি হচ্ছে তোমাদের হচ্ছে ক্লাস এখানে শেষ করব।
আচ্ছা, মুরসালিন হক বলছে হ্যাঁ ভাইয়া, তোমার কি কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো, আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। রুহুল আমিন জি ভাইয়া, কি বলছি, জি ভাইয়া বুঝছি ভাই। লেখার এত যে স্টাইল করছো, স্টাইল দিয়ে তো আমি নিজেই বুঝতে পারছি না আসলে ভাইয়া তুমি কি লিখছো। হ্যাঁ রুকসানা লিখছে ভাই অ্যাসাইনমেন্ট দেন ভাই, হ্যাঁ অবশ্যই আমি অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু আগের ক্লাসের অ্যাসাইনমেন্ট অনেকে আমাকে জমা দাও নাই, 2-1 জন আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিছো, আর বাকি কেউ আসলে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দাও না। ফারহানা তাসনিম অস্থির হয়েছে ক্লাসটা ভাইয়া, থ্যাংক ইউ আপু। আতিকুল ইসলাম একটা এক্সাম্পল দেন ভাইয়া, কিসের এক্সাম্পল দিব ভাই? ও আচ্ছা, কারা যৌগ গঠন করে, যেমন হচ্ছে ধরো আমি একটা যৌগ লিখলাম এরকম যে CH3CHO, আরেকটা যৌগ লিখলাম CH3CH2OH, এই দুইটার মধ্যে কোনটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে আর কোনটাই হবে না। তো এটা দেখার জন্য আমার এইটুকুর গঠনটা দেখলে হবে, এখানে গঠনটা কেমন, আর এখানে গঠন হচ্ছে সি বন্ড ও বন্ড এইচ। তাহলে এই যৌগেও হাইড্রোজেন আছে, এইটাও হাইড্রোজেন আছে, কিন্তু এখানে হাইড্রোজেন কার সাথে যুক্ত, কার্বনের সাথে, আর এখানে হাইড্রোজেন কার সাথে যুক্ত, অক্সিজেনের সাথে। তার মানে এইটাই হবে না, এটাই হাইড্রোজেন বন্ধন হবে, ঠিক আছে। অন্তঃআণবিকটা আরেকবার বলুন। অন্তঃআণবিক হচ্ছে হাইড্রোজেন বন্ধন যে দুইটা পরমাণুর মধ্যে শেষ হয়, সেই দুইটা পরমাণু যদি একই অণুর মধ্যে থাকে, একই অণুতে বিদ্যমান দুইটা পরমাণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন হয়, তাহলে সেটাকে বলা হয় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। ভাইয়া 17 তারিখের রিটেন এক্সাম কোথায় হবে আর কখন হবে? ভাই এটা কোচিং কর্তৃপক্ষ বলতে পারবে, কোচিং কর্তৃপক্ষ তোমাদের জানায় দিবে। ক্লাস ভালো হয়েছে ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ আপু, আমি দিছি। আচ্ছা হ্যাঁ, 2-1 জন অ্যাসাইনমেন্ট দিছো, 3-4 জন অ্যাসাইনমেন্ট দিছো, আর বাকি কেউ আসলে আমাকে অ্যাসাইনমেন্ট দাওনি। কাজে তোমরা হচ্ছে আমাকে অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো জমা দিবা, না হলে তো আমি বলতে পারবো না যে তোমরা আসলে কি লিখছো কি লিখোনি। ভাই এই চ্যাপ্টারে আর কিছু নাই ভাই, আছে অনেক হাবিজাবি ইবিজিবি অনেক কিছুই আছে, ওগুলো তুমি নিজে পড়ে নিলেই পারবা ভাই, ওখানে আমার বোঝানোর কিছু নাই। তুষার আহমেদ রাজ অন্য টপিক, ভাই অন্য টপিক যেগুলো আছে সবগুলো তুমি নিজে পড়লেই বুঝবা, এখানে আসলে বোঝানোর কিছু নাই। ক্লাসটা অনেক বেটার হয়েছে, আগের ক্লাসে হয় লিখছো হঠাৎ, বুঝছি ভাই, আচ্ছা ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি। নীলকাব্য খুব ভালো বুঝলাম ভাইয়া, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ আপু আমার জন্য দোয়া করার জন্য। ভাইয়া অফলাইন কবে থেকে হতে পারে? ভাই এইসব আসলে কোচিং কর্তৃপক্ষ বলতে হবে কবে থেকে অফলাইন হবে ভাইয়া। তাহলে অন্তত অন্তঃআণবিক ভাই বললাম তো, অন্তঃআণবিক হচ্ছে যে দুইটা অণু যদি একই পরমাণুর মধ্যে থাকে তাহলে অন্তঃআণবিক, আর যদি দুইটা অণু দুইটা ভিন্ন পরমাণু থেকে আসে, দুইটা পরমাণু যদি দুইটা ভিন্ন অণু থেকে আসে তাহলে সেটা হচ্ছে আন্তঃআণবিক, ঠিক আছে। কোথায় জমা দিব ভাইয়া? আমার হচ্ছে মেসেঞ্জারে জমা দিয়ে দিবা, যারা আমার মেসেঞ্জারে অ্যাড আছো তারা আমার মেসেঞ্জারে জমা দিয়ে দিবা, আর যারা নাই তাদের জন্য তারা হচ্ছে এই গ্রুপে হচ্ছে কমেন্ট করে জমা দিবা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি ক্লাস শেষ করব। কোথায় দিব জমা অ্যাসাইনমেন্ট? আমি বললাম তো ভাই আপু, আমার হচ্ছে আমার মেসেঞ্জারেও জমা দিতে পারো, অথবা চাইলে হচ্ছে আমার হচ্ছে এই গ্রুপে কমেন্ট করে দিতে পারো। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে সবাই পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো এবং সবাই ভালো করে পরীক্ষা দাও। সবার শুভকামনা করে, সবার জন্য শুভকামনা রেখে আমি আমাদের আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।